আসসালামু আলাইকুম। গুচ্ছ বিশ্ববিদ্যালয়ে ভর্তি যোদ্ধারা, কি অবস্থা তোমাদের? সবাই তোমরা কেমন আছো এবং সবার প্রস্তুতি কী রকমভাবে চলছে এবং সবাই কি চিন্তিত, নাকি তোমাদের প্রস্তুতি এখনও অগোছালো? এরকম যদি দুশ্চিন্তার মধ্যে থাকো তাহলে আমাদের এই আই এডুকেশনের অনলি জিএসটি কোর্সের ফ্রি ক্লাসের ধারাবাহিকতায় আজকে আমি তোমাদের সাথে যুক্ত আছি, তোমাদের সোহান ভাইয়া রসায়ন এর লাইভ ক্লাস নিয়ে। সবাই একটু দ্রুত এই ক্লাসটায় যুক্ত হয়ে যাও এবং ভাইয়া সাউন্ড এবং স্ক্রিন ওভারঅল পারফেক্ট আছে কিনা ভাইকে একটুখানি দ্রুত জানাও। যদি এভরিথিং পারফেক্ট থাকে আমরা খুব দ্রুতই আমাদের আজকের কাঙ্ক্ষিত ক্লাসটি শুরু করে দিব এবং সব কিছু একটুখানি ভাইকে জানাও যে ওভারঅল পারফেক্ট আছে কিনা। এবং ক্লাসের শুরুতেই তোমাদেরকে একটা বিষয় আমি এনশিওর করতেছি যে গুচ্ছ বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষায় কিন্তু হিউজ অ্যামাউন্টের সিট রয়েছে। সো এখানে চান্স পাওয়াটা খুবই ইজি এবং খুব সহজেই তুমি ক্র্যাক করতে পারবে যে আসলে তোমার পাবলিকান হওয়ার যে স্বপ্ন, এই স্বপ্নটা বাস্তবে পরিণত হবে। সো একটু সবাই দ্রুত ভাইকে জানাও যে ভাইয়া সাউন্ড এবং স্ক্রিন ওভারঅল পারফেক্ট আছে কিনা। যদি এভরিথিং পারফেক্ট থাকে আমরা খুব দ্রুতই আমাদের আজকের কাঙ্ক্ষিত ক্লাসটি শুরু করে দেব। এবং সবাই সব কিছু ঠিকঠাকভাবে শুনতে পারছো কিনা ভাইকে একটুখানি দ্রুত জানাও। আমি একটুখানি চেক করে নিচ্ছি যে সব কিছু পারফেক্টলি আছে কিনা। ওকে, তোমরা ইতিমধ্যে ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, বায়োলজি সবগুলো একটা করে ক্লাস করে ফেলেছো, অর্থাৎ ফিজিক্সের হচ্ছে 2টা ক্লাস তোমরা ইতিমধ্যে শেষ করে ফেলেছো। সো আমরা আজকে হচ্ছে কেমিস্ট্রির 2য় নাম্বার ক্লাসে আসছি। সো আজকের এই ক্লাসের মাধ্যমে তোমাদেরকে এতটুকু এনশিওর করতেছি তোমাদের বিগত বছরে আসা প্রশ্নগুলো কীভাবে তোমাদের এসেছিল এবং কীভাবে তোমার এগুলোকে অ্যানালাইসিস করা দরকার এবং কীভাবে তুমি এইগুলোতে খুব সহজে প্রসিড করতে পারবা, সেই সব বিষয়ে আজকে ইন ডিটেলস আলোচনা করবো। সো একটু দ্রুত সবাই ক্লাসটা শেয়ার করে দাও এবং সবাই সবার ফ্রেন্ডদেরকে একটুখানি মেনশন করে জানিয়ে দাও যাতে আমরা সবাই মিলে আজকে এই ক্লাসটি করতে পারি এবং সবাই এইখানের মধ্যে যে প্রশ্নগুলো আছে খুবই সিলেক্টিভ কোশ্চেন এবং এই কোশ্চেনগুলো তোমাদের ভার্সিটি পরীক্ষায় অর্থাৎ গুচ্ছভূত পরীক্ষায় আসার মতো। সো একটু সবাই দ্রুত ভাইকে জানাও যে তোমরা সব কিছু ঠিকঠাকভাবে শুনতে পারছো কিনা এবং সবাই সবার ফ্রেন্ডদেরকে একটুখানি মেনশন করে জানিয়ে দেন যাতে আমরা সবাই মিলে আজকের এই ক্লাসটি করতে পারি। সবাই একটু দ্রুত ভাইকে জানাও যে ওভারঅল পারফেক্ট আছে কিনা। আমি একটুখানি চেক করে নিচ্ছি যে আসলে সব কিছু পারফেক্টলি আপনারা দেখতে পাচ্ছেন কিনা। একটু দ্রুত ভাইকে জানান যে ওভারঅল পারফেক্ট আছে কিনা। ওকে, আশা করছি আপনারা সব কিছু ঠিকঠাকভাবে দেখতে পাচ্ছেন এবং শুনতে পাচ্ছেন। ওকে, আমি ক্লাসের শুরুতে একটা বিষয় আপনাদেরকে ক্লিয়ার করে দিই। তোমরা যদি একটা বিষয় লক্ষ্য করো যে ভাই গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয় যে আছে এইখানের মধ্যে দেখতে পারবা তোমার 8,000 ক্রোসের সিট। সো 8,000 ক্রোস সিট যেহেতু, দ্যাটস ওয়াই তোমার চান্স পাওয়াটা প্রবাবিলিটি অনেকখানি বেশি। কেন প্রবাবিলিটিটা অনেক বেশি একটুখানি যদি একটা বিষয় তোমরা লক্ষ্য করো তাহলে বুঝে পাবা। কারণ হচ্ছে তোমরা ইতিমধ্যে দেখতে পারবা যে ঢাকা বিশ্ববিদ্যালয়, রাজশাহী বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় এবং জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা কিন্তু ইতিমধ্যে ডান। সো এইগুলো বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা যেহেতু ডান হয়ে গেছে, অ্যান্ড দেন ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটি যেগুলো রয়েছে অর্থাৎ বুয়েট, চুয়েট, কুয়েট, রুয়েট এদের পরীক্ষা কিন্তু শেষ হয়ে গেছে এবং এগ্রি গুচ্ছেরও পরীক্ষা কিন্তু শেষ। অর্থাৎ সর্বশেষ ভর্তি পরীক্ষা হতে যাচ্ছে তোমার লাইফের, সেটা হচ্ছে গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়গুলো। সো এই বিশ্ববিদ্যালয়ের ক্ষেত্রে দেখতে পারবা যারা টপ নচ কোয়ালিটির স্টুডেন্ট বা তোমার থেকে একটুখানি যারা বেশি পারে অর্থাৎ হালকা একটু বেশি পারে, সো তারা কিন্তু ইতিমধ্যে পাবলিক বিশ্ববিদ্যালয়গুলো ক্র্যাক করে ফেলেছে। সো তোমরা যারা মিডিয়াম ক্যাটাগরির স্টুডেন্ট রয়েছে তোমাদের জন্য অপার সম্ভাবনার একটা সুযোগ রয়েছে এই গুচ্ছভুক্ত 20টা বিশ্ববিদ্যালয় ক্র্যাক করার। সো এই বিশ্ববিদ্যালয়গুলোকে তোমাকে ক্র্যাক করতে হবে, দ্যাট ইজ দ্য মেইন ফ্যাক্ট যে ভাই আমাকে এনি হাউ এই বিশ্ববিদ্যালয়কে আমার পাবলিকান হওয়ার স্বপ্ন, আমার মা বাবার স্বপ্নগুলোকে আমাকে পূরণ করতে হবে। কারণ তোমার মা বাবা এতদিন ধরে তোমার পিছনে যে ভাই শুধুমাত্র ইনভেস্ট করে এসেছে টাকা পয়সা দিয়ে, এরকমটা না, তোমাকে অনেকভাবে সাপোর্ট করেছে। সো এই সাপোর্টগুলোর দাম তোমাকে দিতে হবে। সো তোমার এতটুকু প্রতিজ্ঞাবদ্ধ হতে হবে তোমার মা বাবাকে খুশি করার জন্য হলেও তোমাকে একটা পাবলিক বিশ্ববিদ্যালয়ের সিট নিশ্চিত করতে হবে, দ্যাট ইজ দ্য মেইন ফ্যাক্ট। কারণ তুমি অনেক অনেক পরিশ্রম করেছো এবং অনেকগুলো বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা ইতিমধ্যে দিয়ে ফেলেছো। লাস্ট মোমেন্টে সে তোমার ক্লান্তিকর সিচুয়েশন যাতে ক্রিয়েট না হয় এবং তুমি যদি একটা নির্দিষ্ট গাইডলাইনের মধ্যে থাকতে পারো, তোমাকে কথা দিচ্ছি তুমি অবশ্যই পাবলিক বিশ্ববিদ্যালয়ে চান্স পাওয়া। কারণ এটাতে তোমার পাওয়ার একটা কি আছে, অ্যাবিলিটি আছে। এই অ্যাবিলিটি থেকে পটেনশিয়ালটাকে লাস্ট পর্যন্ত ধরে রেখে তোমাকে ভাই চান্সটা পেতে হবে, এটা হচ্ছে মেন বিষয়। ওকে ওকে, অনেকেই যুক্ত হয়ে গেছো। ওকে চলেন তাহলে আমরা কালক্ষেপণ করবো না, আমরা আমাদের মেইন আলোচনায় চলে যাই যে আসলে আজকে আমরা কিভাবে কোশ্চেনগুলো দেখবো এবং কোশ্চেন প্যাটার্নগুলো কীভাবে আসে থেকে এবং কীভাবে কোশ্চেনগুলোকে অ্যানালাইসিস আমরা করেছি সেই বিষয়টা আমরা লক্ষ্য করবো। চলেন ফার্স্ট যে কোশ্চেনটা আছে এটা একটুখানি লক্ষ্য করেন, যেটা
আমাদের 24-25 সেশনে, অর্থাৎ জাস্ট কিছুদিন আগে হচ্ছে আপনাদের যে গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা হয়েছে, সেই গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষায় এই কোশ্চেনটা চলে এসেছিল। সো একটুখানি কোশ্চেনটা যদি আমরা লক্ষ্য করি তাহলে বুঝে যাব যে কোন মৌলটিতে সর্বোচ্চ সংখ্যক অযুগ্ম ইলেকট্রন রয়েছে। তোমরা জানো যে ভাই অযুগ্ম ইলেকট্রনটা কি জিনিস, সেই বিষয়টা তোমার যদি মাথায় জানা থাকে তাহলে তুমি খুব সহজেই এই বিষয়টা ক্র্যাক করতে পারবা। সো দেখেন, অযুগ্ম বলতে আমরা বোঝাচ্ছি কি ভাইয়া, বিজোড় যে আছে, বিজোড় ইলেকট্রন আমরা বলতেছি। কি বলছি? বিজোড় ইলেকট্রন আসলে আমাদের কতটুকু আছে এবং কোনটাতে সবচেয়ে বেশি পরিমাণে আছে সেই বিষয়টা তোমার কাছ থেকে জানতে যাচ্ছে। এখন কথা হচ্ছে, এইখানের মধ্যে আমরা মৌলগুলো যদি ইলেকট্রন বিন্যাস করার পর এদেরকে যদি এক্সাইটেড অবস্থায় নিয়ে যাই, তাহলে এইখানের মধ্যে অরবিটালের মধ্যে কি হবে, ডেকোরাইজড হয়ে থাকে। অর্থাৎ 2px, যেমন p অরবিটাল তিনটা উপস্তরে বিভক্ত হয়ে থাকে, px, py এবং pz। যেমন আমরা জানি p যে অরবিটাল আছে এটা তিনটা উপস্তরে বিভক্ত হয়ে থাকে, px, py এবং pz। এবং d অরবিটাল যে রয়েছে এটা পাঁচটা উপস্তরে বিভক্ত হয়, dxy, yz, zx। তারপর হচ্ছে x স্কয়ার, y স্কয়ার, আর এখান থেকে হচ্ছে dz স্কয়ার। এরকম পাঁচটা উপস্তরে বিভক্ত হয় থাকে। অর্থাৎ যখন এক্সাইটেড অবস্থায় চলে যায় তখন আমাদের ইলেকট্রনগুলো কি হবে, ডেকোরাইজড হয়ে থাকে। এই বিষয়গুলোকে আমরা এখান থেকে ফাইন্ড আউট করার মাধ্যমে বুঝতে পারবো যে কোনটাতে সবচেয়ে বেশি পরিমাণে আমাদের অযুগ্ম অর্থাৎ বিজোড় ইলেকট্রন আছে, এই বিষয়টা আমরা লক্ষ্য করতে পারবো। সো চলেন, অক্সিজেন যে আছে, অক্সিজেনের ইলেকট্রন বিন্যাসটা যদি আমরা করতে যাই, যেখানে হচ্ছে 8টা প্রোটন থাকে এবং 8টা ইলেকট্রন থাকে, 1s2 2s2 কি হবে 2p, এখান থেকে আমরা বলতে পারবো 4। অর্থাৎ এটাকে যদি এক্সাইটেড অবস্থায় নিয়ে যাওয়া হয় অক্সিজেনকে, তাহলে এখান থেকে আমরা লক্ষ্য করতে পারবো 1s2 2s1 2p, 1s2 2s2 আমরা বলতে পারবো। অর্থাৎ এখান থেকে অযুগ্ম অবস্থা, অর্থাৎ 2s2 2px 2py 2pz। তাহলে এখানে 1 2, এখানে 2টা থাকবে। অর্থাৎ অযুগ্ম ইলেকট্রন সংখ্যা আমরা লক্ষ্য করতেছি কয়টা? 2টা থাকতেছে। কয়টা থাকতেছে? অযুগ্ম ইলেকট্রন সংখ্যা এখানে 2টা থাকতেছে। অযুগ্ম ইলেকট্রন সংখ্যা আমাদের কয়টা থাকতেছে? 2টা থাকতেছে। অ্যান্ড দেন আমরা যদি পরবর্তী নাইট্রোজেনটাকে লক্ষ্য করতে যাই, যেটা হচ্ছে 7 নাম্বার মৌল আমাদের। সো এখান থেকে 1s2 2s2 2p3 আসে। অর্থাৎ এটাকে যদি এক্সাইটেড অবস্থায় আমরা নিয়ে যাই, তাহলে আমরা লক্ষ্য করি যে বিষয়টা, সেটা হচ্ছে 1s2 2s1 2px 1, অর্থাৎ এখানে 1s2 2s2 2px 2py এবং 2pz। অর্থাৎ এখান থেকে 1 1, অর্থাৎ এখানে বিজোড় ইলেকট্রন সংখ্যা আমরা লক্ষ্য করতেছি কয়টা ভাইয়া? 3টা। কয়টা দেখবো? 3টা দেখবো। এখন এখানে আমরা লক্ষ্য করেছি কয়টা ভাইয়া? 2টা। এখানে দেখেছি 3টা। অর্থাৎ এটার থেকে এটা বেশি, অর্থাৎ এখানে হচ্ছে 3টা। ক্রোমিয়ামের ক্ষেত্রে যদি লক্ষ্য করি, ক্রোমিয়াম হচ্ছে 24 নম্বর মৌল। সো এখান থেকে যদি ইলেকট্রন বিন্যাস করি, আর্গন আসে আমাদের 18টা, তারপরে 3d, আর এখান থেকে আসে 4s2 যদি আমি দেই, তার মানে হচ্ছে আমাদের 20টা এখানে 4টা, কিন্তু 20টা আসলে আমাদের হবে না। এইখানের মধ্যে আমরা বলবো 5টা, এখানের মধ্যে বলবো 5টা, আর এখানে হচ্ছে 1। তাহলে 5টা যদি হয়, আমরা জানি ডি অরবিটাল 5টা উপস্তরে বিভক্ত হয়, অর্থাৎ dxy yz zx এইগুলোতে হচ্ছে এক্সটার্নালি যদি আমাদের এভাবে মুভ করে থাকে, তাহলে এখানে 1টা 2টা 3টা 4টা 5টা চলে যাবে এবং 4s অরবিটালের মধ্যে একটা হচ্ছে কি ইলেকট্রন চলে যাবে। সো এগুলো সবগুলো অযুগ্ম অবস্থায় আছে। অর্থাৎ এই বিষয়টা যে বিষয়টাকে ডিগনিফাই করে থাকে, সেই বিষয়টা একটুখানি যদি তুমি লক্ষ্য করো তাহলে বুঝে যাবে। সেটা হচ্ছে, আমরা জানি যে আমাদের হুন্ডের নীতি, যে হুন্ডের নীতি কী হয় থাকে, যে সমশক্তি সম্পন্ন অরবিটালে ইলেকট্রন সমূহ এমনভাবে অবস্থান করে যেন তারা সর্বাধিক সংখ্যায় অযুগ্ম বা বিজোড় অবস্থায় থাকে। অর্থাৎ এইখানের মধ্যে আমরা লক্ষ্য করতেছি আমাদের বিজোড় ইলেকট্রন হচ্ছে টোটালি কয়টা ভাইয়া? 6টা। কয়টা? 6টা। এখন কপারের ক্ষেত্রে যদি আমরা লক্ষ্য করি, একটুখানি লক্ষ্য করো 29 নম্বর মৌল, যেটা হয় দিকে আর্গন, তারপর হয় দিকে তোমাদের 3d, এখন 4s কী হবে 1, আর এখানে হচ্ছে 10। কিন্তু এইখানের মধ্যে অযুগ্ম ইলেকট্রনের সংখ্যা আমরা লক্ষ্য করতেছি শুধুমাত্র একটা। সবাই একটু ক্লাসটা শেয়ার করে সবার ফ্রেন্ডদেরকে একটুখানি মেনশন করে জানিয়ে দিবেন, যাতে আমরা সবাই মিলে একসাথে অ্যাট এ টাইম ক্লাসটা করতে পারি। সবার কাছে একটু রিকোয়েস্ট, তোমরা সবাই একটু ক্লাসটা নিজের টাইমলাইনে শেয়ার করে দিবা এবং তোমাদের বিভিন্ন যে গ্রুপগুলো রয়েছে এই গ্রুপগুলোতে তোমরা একটুখানি শেয়ার করে দিবা, যাতে সবাই মিলে একসাথে আমরা হচ্ছে ক্লাসটা করতে পারি। এবং তোমার মাধ্যমে তোমার যদি একটা ফ্রেন্ডের উপকার হয়ে থাকে, সেটা কিন্তু সে কখনোই তোমারে হয়তোবা সামনাসামনি বলবে না, বাট সে কিন্তু কি করবে, সে কিন্তু তোমার পরবর্তীতে হলেও যখন সে চান্স পাবে বা তুমি যখন চান্স পাবে তখন তোমার সামনে এসে কিন্তু শেয়ার করবে। অথবা ওই যে আমাদের এইটাই জীবন না, আমাদের পরবর্তী একটা জীবন আছে, সে জীবনে গিয়েও কী করবে, স্বীকার করবে। সো একটুখানি সবাই ক্লাসটা শেয়ার করে দিবা, যেহেতু ভাইয়ারা তোমাদের জন্য হচ্ছে ফ্রিতে আমরা হচ্ছে এই বিষয়টা অ্যারেঞ্জ করেছি এবং আমরা গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়ে তোমাদের প্রস্তুতি যাতে গুছাই দিতে পারি। সো আমাদের পেইড বেসের ক্লাসটার কোয়ালিটিটা কীরকম হবে এই বিষয়টা যাচাই করার জন্য তোমাদেরকে এই ফ্রি ক্লাসগুলো দেওয়া হয়েছে। সো একটু সবাই ক্লাসটা শেয়ার করে দিবা এবং সবার ফ্রেন্ডদেরকে একটুখানি মেনশন করে জানিয়ে দিবা। ওকে, সো এখান থেকে আমরা লক্ষ্য করতেছি এইটাতে সবচেয়ে বেশি মানে কি আছে, আমাদের বিজোড় ইলেকট্রন রয়েছে। দ্যাটস ওয়াই এইটা হচ্ছে আমাদের কি ভাইয়া কাঙ্ক্ষিত আনসার। সো সবাই একটু ভাইকে বলো তো, সবাই এই কোশ্চেনটার সবটুকু ইলাবোরেটলি বুঝতে পারছো কিনা, কারো কোথাও কোনো জায়গায় কোনো ডাউট আছে কিনা একটুখানি ভাইকে জানাও দেখি। সবাই এই কোশ্চেনটা সুন্দর মতো বুঝতে পারছো কিনা,
এবং সব কিছু ঠিকঠাকভাবে তোমরা বুঝতে পারছো কিনা, অর্থাৎ এটা হচ্ছে আমাদের কোন বিষয়ের ওপর ভিত্তি করে করা হয়েছে, এটা আমাদের বেসিক্যালি যে বিষয়টার ওপর ডিপেন্ড করে করা হয়েছে সেটা হচ্ছে যে ভাইয়া আমাদের হুন্ডের নীতি যে আছে, এই হুন্ডের নীতির উপর বেসমেন্ট করে এখান থেকে আমরা হচ্ছে এই বিষয়টাকে ক্লাসিফাই করতে পারি। সো একটু ভাইকে জানান যে ভাইয়া সবার কাছে ক্লিয়ার কিনা এবং সবাই ঠিকঠাকভাবে এই কোশ্চেনটা বুঝতে পারছেন কিনা, কারো কোথাও কোনো জায়গায় কোনো ডাউট আছে কিনা একটুখানি ভাইকে জানান দেখি, সবাই বুঝতে পারছো কিনা। ক্লিয়ার হলে একটুখানি ভাইকে জাস্ট জানান, ওয়াই লিখে জাস্ট জানালেই হবে। ওকে, সো একটু ভাইকে জানান যে ভাইয়া সবাই এইটা ক্লিয়ারলি বুঝতে পারছেন কিনা। ওকে, চলেন তাহলে আমরা নেক্সট কোশ্চেনে মুভ করবো। নেক্সট কোশ্চেন আমাদের কি বলছে যে ভাই ব্রাইনকে তড়িৎ বিশ্লেষণ করলে কি উৎপন্ন হবে। এখন ভাই ব্রাইনটা কি জিনিস সে বিষয়টা তোমাকে ফার্স্ট অফ অল জানতে হবে, যে আসলে আমাদের আদৌ ব্রাইনটা কি জিনিস সেটা দেখতে হবে। ব্রাইনটা হচ্ছে আমরা জানি সোডিয়াম ক্লোরাইড যে রয়েছে, সোডিয়াম ক্লোরাইডের গাঢ় জলীয় দ্রবণকে আমাদের কি বলা থাকে, সোডিয়াম ক্লোরাইডের গাঢ় জলীয় দ্রবণকে ব্রাইন বলা হয় থাকে। এটাও তোমাদের এমসিকিউতে চলে আসতে পারে, এটাও তোমাদের এমসিকিউতে চলে আসতে পারে। সো গাঢ় জলীয় দ্রবণকে তড়িৎ বিশ্লেষণ করবো, কি করবো, তড়িৎ বিশ্লেষণ করবো, কি করবো, তড়িৎ বিশ্লেষণ করবো। এখন তড়িৎ বিশ্লেষণ যখন করা হয় এট এ টাইম এখান থেকে আমরা দেখে থাকি অ্যানোড থাকে, ক্যাথোড থাকে, এবং তড়িৎ বিশ্লেষণের ক্ষেত্রে অ্যানোড যে রয়েছে এই অ্যানোডটা হয় থেকে আমাদের কি, অ্যানোড হয় থেকে পজিটিভ, অ্যানোড যে রয়েছে অ্যানোড হয় থেকে আমাদের পজিটিভ, এবং ক্যাথোড কি হয় থেকে, ক্যাথোড হয় থেকে নেগেটিভ, ক্যাথোড হয় থেকে নেগেটিভ। এবং এখান থেকে একটা বিষয় হচ্ছে এইখানের মধ্যে সোডিয়াম ক্লোরাইডের গাঢ় জলীয় দ্রবণ যখন হবে, গাঢ় জলীয় দ্রবণ, তখন এখান থেকে অ্যাট এ টাইম সোডিয়াম আয়ন এবং হাইড্রোজেন আয়ন, পানির ক্ষেত্রে হাইড্রোজেন আয়ন, হাইড্রোক্সিল আয়ন, অ্যান্ড দেন এখান থেকে আমরা ক্লোরাইড আয়ন পাবো। অর্থাৎ এখান থেকে অ্যাট এ টাইম তোমার চারটা হচ্ছে আয়ন পাওয়া যাবে। যখন একাধিক আয়ন থাকে তখন তড়িৎদ্বারের প্রকৃতি বা কোনটা আমাদের অ্যানোডে যাবে এবং কোনটা ক্যাথোডে যাবে এই বিষয়টা বেসিক্যালি ডিগনিফাই করা হয় তিনটা বিষয়ের উপর ভিত্তি করে। একটা হচ্ছে কি যে তড়িৎদ্বারের প্রকৃতির ওপর, তারপর সক্রিয়তা সিরিজ যে রয়েছে, সক্রিয়তা সিরিজ যে রয়েছে, সক্রিয়তা সিরিজের অবস্থানের ওপর, এবং এখান থেকে তড়িৎদ্বার যে রয়েছে তড়িৎদ্বারের প্রকৃতির ওপর, এবং আরেকটা হচ্ছে ঘনমাত্রার উপর ডিপেন্ড করে থাকে। সো এইখানের মধ্যে আমরা যদি একটা বিষয় লক্ষ্য করি সেটা হচ্ছে গাঢ়, এইখানের মধ্যে ঘনমাত্রাটা বেসিক্যালি বেশি হবে। সো এখান থেকে একটা বিষয় তুমি যদি লক্ষ্য করো যে অ্যানোডের ক্ষেত্রে হাইড্রোক্সিল হচ্ছে সবার নিচে থাকে, বাট ক্লোরাইড যে রয়েছে ফ্লোরিন ক্লোরিন। সো এখান থেকে উপর থেকে নিচের দিকে গেলে আমরা হচ্ছে সক্রিয়তা সিরিজের বিষয়টা কনসেপ্ট আমরা হচ্ছে বুঝতে পারি। সো এখান থেকে একটা বিষয় দেখো যে অ্যানোড হচ্ছে পজিটিভ আর ক্যাথোড হচ্ছে নেগেটিভ। সো এইখানের মধ্যে সোডিয়াম আয়ন এবং হাইড্রোজেন আয়ন যে রয়েছে, এবং এইখানের মধ্যে হাইড্রোক্সিল আয়ন এবং ক্লোরাইড আয়ন যে রয়েছে, এদের মধ্যে এই যে অ্যানোড যেহেতু পজিটিভ, পজিটিভটা যাবে নেগেটিভের কাছে এবং নেগেটিভটা যাবে কিসের কাছে, নেগেটিভটা যাবে পজিটিভের কাছে, অর্থাৎ পজিটিভটা যাবে নেগেটিভের কাছে, অর্থাৎ একটা আর একটার সাথে ইন্টারনালি ঘটনা। এবং এখান থেকে একটা বিষয় সবসময় ফিক্সড থাকে, সেটা হচ্ছে অ্যানোডে জারণ ঘটে। কি ঘটে, অ্যানোডে জারণ ঘটে, অ্যানোডে জারণ ঘটে, অ্যানোডে কি ঘটে, জারণ ঘটে। আর ক্যাথোডে কি ঘটে, ক্যাথোডে ঘটে থেকে বিজারণ, ক্যাথোডে বিজারণ ঘটে, অ্যানোডে জারণ, ক্যাথোডে বিজারণ ঘটে। এখন কথা হচ্ছে এইখানের মধ্যে আমাদের সোডিয়াম এবং হাইড্রোজেন আয়নের মধ্যে ক্যাথোডে যাবে, এবং এইখানের মধ্যে আমরা অ্যানোড যে রয়েছে অ্যানোডের জারণ বলতেছি, অর্থাৎ এখানে হাইড্রোক্সিল আয়ন এবং হচ্ছে ক্লোরাইড আয়ন। এই হাইড্রোক্সিল আয়ন এবং ক্লোরাইড আয়নের মধ্যে আমরা এখান থেকে লক্ষ্য করবো ক্লোরাইড আয়ন যেহেতু গাঢ় বলেছি, যার কারণে ক্লোরাইড আয়নের কারণে কি হবে ভাইয়া, এখানে ঘনমাত্রাটা বেশি হয়ে গেছে, আর দ্যাটস ওয়াই আমরা এখান থেকে বলতে পারবো ক্লোরাইড আয়ন যে রয়েছে এইটা আমাদের কি হবে, যে ভাই এর কারণেই এখানে কি করবে, জারণ ঘটবে। অর্থাৎ ক্লোরাইড আয়ন যে রয়েছে এই ক্লোরাইড আয়নটা কি করবে, জারণ ঘটাবে। অর্থাৎ অ্যানোডের মধ্যে আমরা যে বিষয়টা লক্ষ্য করবো, সেই অ্যানোডের মধ্যে ক্লোরাইড আয়ন যে রয়েছে, ক্লোরাইড আয়নটা কি করবে, এইখানের মধ্যে 2 মোল ইলেকট্রন ত্যাগ করে ক্লোরিন গ্যাসে পরিণত করবে। আর এইখানের মধ্যে ক্যাথোড যে রয়েছে, ক্যাথোডে কি করবে, জারণ ঘটবে। এখন সোডিয়াম আয়ন এবং হাইড্রোজেন আয়নের মধ্যে এইখানের মধ্যে আমরা লক্ষ্য করতে পারবো যে সক্রিয়তা সিরিজের নিচের দিকে বিজারণ ঘটবে কোনটার বেশি, যেটা হচ্ছে হাইড্রোজেন আয়ন। দ্যাটস ওয়াই আমরা এখান থেকে কি করবো ভাইয়া, হাইড্রোজেন আয়ন যে রয়েছে এখানে একটা ইলেকট্রন গ্রহণ করে, অর্থাৎ দুইটা হাইড্রোজেন আয়ন দুইটা ইলেকট্রন গ্রহণ করে হাইড্রোজেন গ্যাসে পরিণত হবে। সো এইখান থেকে আমরা লক্ষ্য করতেছি কি উৎপন্ন হয়, অর্থাৎ এই ক্লোরিন গ্যাস উৎপন্ন হয় এবং হাইড্রোজেন গ্যাস উৎপন্ন হয়। অর্থাৎ এখানে বাকি থাকে কি ভাইয়া, সোডিয়াম আয়ন বাকি থাকে এবং হাইড্রোক্সিল আয়ন যে রয়েছে, এই দুটো আবার পরস্পরের সাথে অ্যাট এ টাইম যুক্ত হয়ে যায়। যুক্ত হয়ে আমাদের বেসিক্যালি যে জিনিসটা উৎপন্ন হবে সেটাই হচ্ছে আমাদের এই কোশ্চেনের কাঙ্ক্ষিত আনসার। সো ভাইয়ারা সবাই একটুখানি বলে দাও দেখি, একটুখানি হিন্টস দিয়ে দিলাম। সো একটুখানি ভাইকে বলে দাও যে ভাই এই কোশ্চেনটার আমাদের কাঙ্ক্ষিত আনসার কি হবে। সবার কাছ থেকে একটু জানতে চাই। এই তো সালাম দিয়েছো, ওয়ালাইকুম আসসালাম, কি অবস্থা ভাইয়া, কেমন আছো? ওকে, একটু সবাই ভাইকে বলো। সো এখান থেকে আমাদের যেহেতু কি হচ্ছে, দর্শক আয়ন হিসাবে উপস্থিত থাকতেছে কে, অর্থাৎ যে সকল জিনিসপত্র আগে যেরকম ছিল পরবর্তীতে সেম লেভেলে আছে, সো সেই জিনিসগুলোকে আমরা বলবো কি ভাইয়া, দর্শক আয়ন। দ্যাটস ওয়াই এইখানে আমাদের সোডিয়াম আয়ন এবং হাইড্রোক্সিল আয়ন আমাদের কি হচ্ছে, যুক্ত হয়ে সোডিয়াম হাইড্রোক্সাইড উৎপন্ন হবে। সো এখানে উৎপন্ন হবে কি আমাদের ভাইয়া, সোডিয়াম হাইড্রোক্সাইড। দ্যাট ইজ দ্য কারেক্ট আনসার, দ্যাট ইজ দ্য কারেক্ট আনসার। ওকে ওকে,
সবাই একটু ভাইকে বলো তো যে ভাইয়া তোমরা সবাই এই পোর্শনটুকু বুঝতে পারছো কিনা, এই পোর্শনটুকু বুঝতে পারছো কিনা। এবং একটা বিষয় ভাই আমি তোমাকে মাথায় রাখতে হবে, আমি যেভাবে তোমাকে ইলাবোরেটলি এক্সপ্লানেশন সহ তোমাকে ব্যাখ্যাগুলো দিচ্ছি, ঠিক এভাবেই তুমি যদি কোশ্চেন সমাধান করতে পারো, পাবলিক বিশ্ববিদ্যালয় অর্থাৎ গুচ্ছবিত্ত বিশ্ববিদ্যালয় যে প্যাটার্নই কোশ্চেন করুক এবং যেভাবেই তোমার কোশ্চেন করুক না কেন, তুমি খুব সহজেই ক্র্যাক করতে পারবা। আর এই তোমাদের পাবলিক বিশ্ববিদ্যালয়ে একটা সিট নিশ্চিত করার জন্য আমাদের লাস্ট মোমেন্টে আমরা কিন্তু তোমাদের আই এডুকেশন থেকে নিয়ে এসেছি ভার্সিটি অর্থাৎ অনলি জিএসটি ব্যাচ, এবং এই ব্যাচের মাধ্যমে তোমাদেরকে যে বিষয়গুলো আমরা প্রোভাইড করবো সেটা একটুখানি যদি লক্ষ্য করো তাহলে দেখতে পারবা আমাদের লাইভ ক্লাস তোমাদের এখানের মধ্যে আমরা দিয়েছি 12টা। এই লাইভ ক্লাসগুলোর মাধ্যমে আসলে আমরা কি করব, এই লাইভ ক্লাসগুলোর মধ্যে আমরা ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, বায়োলজি প্রত্যেকটা সাবজেক্টে আমরা 12টা করে লাইভ ক্লাস দিয়েছি। এবং এই লাইভ ক্লাসগুলোর মাধ্যমে তোমাদের কোশ্চেন প্যাটার্ন কীরকম হবে, অর্থাৎ গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা কোশ্চেন প্যাটার্নগুলো কীরকম হয় থেকে, তোমার কোশ্চেনগুলো কীভাবে অ্যানালাইসিস করা দরকার এবং কীভাবে তুমি পড়লে তুমি খুব সহজেই কোশ্চেনগুলোতে ক্র্যাক করতে পারবা এবং জাস্ট চোখের দেখাই তুমি আনসার করতে পারবা, এই সবগুলো বিষয় আমরা এই লাইভ ক্লাসগুলোর মাধ্যমে আমরা আলোচনা করব। এখন তোমার মনে হয় কোশ্চেন জাগতেই পারে, ভাই আমার তো বেসিক কনসেপ্ট ক্লিয়ার নাই, আমি তো অনেক দিন ধরে অনেক কিছু হচ্ছে না পড়া অবস্থায় আছি, আমি কি ভাই পারবো না কামব্যাক দিতে? তুমিও পারবে ভাই কামব্যাক দিতে, কারণ এই যে আমাদের ভার্সিটি এ ইউনিট ব্যাচের যে আমাদের ফাউন্ডেশন আর বেসিক যে ক্লাসগুলো ছিল ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, বায়োলজি, সেই সাবজেক্টগুলোর ক্লাস তোমাদেরকে আর্কাইভ আকারে আমরা প্রোভাইড করবো। এবং তোমরা যারা বায়োলজি অথবা ম্যাথের পরিবর্তে তোমরা কি অপশনাল সাবজেক্টের পরিবর্তে বাংলা অথবা ইংলিশ দেখাতে চাচ্ছ, তাদের জন্য কিন্তু আমাদের অপশন রয়েছে, আমরা কিন্তু তোমাদেরকে বাংলা এবং ইংলিশের ও রেকর্ডেড ক্লাস তোমাদেরকে প্রোভাইড করবো, যার মাধ্যমে তুমি তোমার বাংলা এবং ইংলিশের কনসেপ্টটাও হচ্ছে সুন্দর মতো ক্লিয়ার করতে পারবা। এবং এখান থেকে আমরা দেখো যে ভাইয়া আমরা 50% ছাড়া তোমাদেরকে এই কোর্সে হচ্ছে এনরোল করতে পারবা খুব দ্রুতই। যে ভাইয়া যেটা হচ্ছে তুমি যদি আমাদের প্রিন্টেড লেকচার শিট, আমাদের কিন্তু ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, বায়োলজি প্রত্যেকটা সাবজেক্টের হচ্ছে আমাদের লেকচার শিট আছে। সো এই লেকচার শিট সহ যদি তুমি পারচেস করতে চাও তাহলে তুমি জাস্ট আমাদের আই এডুকেশন ফেসবুক পেজে নক দিলেই হচ্ছে 2499 টাকা সাবমিট করলেই হচ্ছে ভাইয়া তোমাদেরকে খুব সহজেই অ্যাক্সেস দিয়ে দেবো, অর্থাৎ আমাদের সিক্রেট গ্রুপে আছে নেক্সট থেকে আমাদের ক্লাসগুলো হবে। এবং প্রিন্টেড লেকচার শিট বাদে যদি তুমি নিতে চাও তাহলে হচ্ছে আমাদের আলাদাভাবে যদি নিতে চাও, অর্থাৎ প্রিন্টেড লেকচার শিট বাদে যদি তুমি আমাদের কোর্সে এনরোল করতে চাও তাও তুমি এনরোল করতে পারবা 1499 টাকা। সো আমাদের এই ব্যাচের ক্লাস কিন্তু আমরা হচ্ছে 1 জানুয়ারি থেকে আমাদের শুরু হওয়ার কথা ছিল, সো ইতিমধ্যে আমাদের শুরু হয়ে গেছে। সো সবাই একটু যারা তোমাদের ফ্রেন্ড আছে সো সবার মাঝে একটু এই বিষয়টা জানাই দিবা, যাতে হচ্ছে সবাই যাদের লাস্ট টার্গেট, লাস্ট ভরসা এই গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়ে একটা সিট নিশ্চিত করতে চায়, তারা যাতে তাদের এই কাঙ্ক্ষিত ফলাফলটা অর্জন করতে পারে। সো চলেন আমরা নেক্সট কোশ্চেনে চলে যাই। দেখো নেক্সট কোশ্চেনে আমাদের কোশ্চেন কি বলেছে, নেক্সট কোশ্চেনে আমাদের কোশ্চেন বলেছে যে দ্রবণে হাইড্রোজেন আয়নের ঘনমাত্রা দেওয়া আছে। সো আমরা জানি কোনো দ্রবণে হাইড্রোজেন আয়নের ঋণাত্মক লগারিদমকে আমরা কি বলে থাকি ভাইয়া, ঋণাত্মক লগারিদমকে বলা হয় থেকে পিএইচ। সো এই পিএইচ যে আছে এই পিএইচ এইখানের মধ্যে পিওএইচ তোমাকে জিজ্ঞাসা করেছে, একটুখানি এখানে টাইপিং মিস্টেক হয়ে গেছে। সো এইখানে পিওএইচ হবে বেসিক্যালি ওএইচ, পিওএইচ কত। এখন দেখো ভাই বিষয় হচ্ছে কি এইখানের মধ্যে তুমি নর্মালি যে পিএইচ আর বাসা বাড়িতে যে পিএইচ নিয়ে রিলেটেড ডিল করা সেই ডিলটা এখানে না, এখানকার ডিলটা একটুখানি আলাদা, অর্থাৎ এখানে ঘনমাত্রা রিলেটেড বিষয়, অর্থাৎ ল্যাবরেটরির ক্ষেত্রে আমরা হচ্ছে পিএইচের যে বিষয়টা সেটা হচ্ছে আমরা জানি কোনো দ্রবণের হাইড্রোজেন আয়নের ঋণাত্মক লগারিদমকে আমরা কি বলে থাকি, পিএইচ বলে থাকি। এখন এই পিএইচ যে রয়েছে পিএইচ এর মান তোমার দেয়া আছে, অ্যান্ড সরি আমরা জানি যে আসলে হেন্ডারসন হেসেলবার্গের সমীকরণ, সো এইগুলো বিষয় আমরা দেখবো স্টেপ বাই স্টেপ। কিন্তু আমাদের কথা হচ্ছে পিএইচ যে স্কেলটা রয়েছে এই পিএইচ স্কেলটা যদি আমরা একটু লক্ষ্য করি সেটা হচ্ছে পিএইচ প্লাস হচ্ছে পিওএইচ, এই দুটোর যোগফলের মানের স্কেলের হচ্ছে 14 হয়ে থাকে, এই দুটো স্কেলের মানের যোগফল থেকে 14 হয়ে থাকে। কিন্তু কথা হচ্ছে ভাই এখান থেকে তোমার পিএইচ আর পিওএইচ আমাকে বের করতে পারলে, যে কোনো একটা পোর্শন আমাকে বের করতে পারলেই আমরা বাকি পোর্শনটা বের করতে পারবো। এখন আমরা জানি কিছুক্ষণ আগে দেখলাম আমরা কোনো দ্রবণে হাইড্রোজেন আয়নের ঋণাত্মক লগারিদমকে আমরা কি বলে থাকি ভাই, পিএইচ বলে থাকি, অর্থাৎ হাইড্রোজেন আয়নের ঋণাত্মক লগারিদমকে পিএইচ বলে থাকি। তাহলে এইখানের মধ্যে আমাদের হাইড্রোজেন আয়নের যেহেতু ঘনমাত্রা দেওয়া আছে অর্থাৎ মাইনাস লগ কি করবো, হাইড্রোজেন আয়নের ঘনমাত্রা 1 ইন্টু কি করবো ভাই 10⁻⁴। সো 10⁻⁴ ইকুয়াল পিএইচ যদি হয়ে থাকে তাহলে এখান থেকে একটা বিষয় লক্ষ্য করো, এই যে 10⁻⁴ আমরা জানি লগ 10 এর ভ্যালু কত হয় থাকে, লগ 10 এর ভ্যালু হয় থেকে আমাদের কত ভাইয়া 1, এবং লগ 1 এর ভ্যালু কত হয় থাকে, লগ 1 এর ভ্যালু হয় থেকে আমাদের 0। দ্যাটস ওয়াই এইখানের মধ্যে ইনভার্স যে পার্টটা আছে এইটাকে সামনে নিয়ে আসবো, মাইনাসে মাইনাসে কি হবে প্লাস, এইখানের মধ্যে মাইনাস লগ কি করবো, মাইনাস লগ হচ্ছে 1 ইকুয়াল হচ্ছে কি ভাই পিএইচ। এই যে এইখানের মধ্যে ইনভার্স যে পার্টটা থাকবে সেটাকে সামনে নিয়ে আসতে হয়, এখানে যদি আমার 10⁻³ থাকতো তাহলে 3টাকে আমি সামনে নিয়ে আসতাম, মাইনাস হচ্ছে এইখানের মধ্যে যদি 2 থাকতো তখন এখানে 2 বসে যাবে, এইটা হচ্ছে বেজে এটার সাথে এটা লগে যাবে আর এইখানের মধ্যে এটা চলে যাবে। দ্যাটস ওয়াই আমি এখান থেকে 4 মাইনাস কি হলো লগ 1 এর ভ্যালু হচ্ছে 0। সো পিএইচ এর ভ্যালু আমি কত পাচ্ছি ভাইয়া, পিএইচ এর ভ্যালু পাচ্ছি এখান থেকে যে ভাইয়া 4। পিএইচ যদি 4 পেয়ে থাকি তাহলে পিওএইচ কি আমার বের করা ইজি হবে না, এই যে ভাই জাস্ট এইখানে স্কেলের মধ্যে আমি মেজারমেন্টের মধ্যে বসাই দিব, অর্থাৎ পিএইচ এর মান হচ্ছে কত 4 প্লাস হচ্ছে কি ভাই পিওএইচ আমার কাছ থেকে জানতে যাচ্ছে। সো 14 যদি হয় থাকে তাহলে এখান থেকে আমি পিওএইচ বলতে পারবো কত, পিওএইচ বলতে পারবো আমি সবে মাত্র 10। দ্যাটস ওয়াই এই কোশ্চেনটার আনসার আমাদের কত দাঁড়াবে ভাইয়া, এই যে সি নাম্বারটা দাঁড়াবে।
আশা করি এখান থেকে পিএস রিলেটেড যে কোনো কোশ্চেন আসে তুমি খুব সহজেই ক্র্যাক করতে পারবা। সো ভাইয়েরা সবাই একটু ভাইকে বলো তো এই বিষয়টা সবার কাছে ক্লিয়ার কিনা, সবাই ক্লিয়ার কাটভাবে বুঝতে পারছো কিনা, একটু ভাইকে জানাও দেখি যে ভাই এই পোর্শনটুকু সবার কাছে ক্লিয়ার কিনা, কারো কোথাও কোনো জায়গায় কোনো ডাউট আছে কিনা, একটুখানি দ্রুত ভাইকে জানাও যে ভাইয়া তোমরা সবাই এই পোর্শনটুকু সুন্দর মতো বুঝতে পারছো কিনা, এবং এখানে কারো কোথাও কোনো জায়গায় কোনো ডাউট আছে কিনা। ওকে চলেন তাহলে আমরা নেক্সট কোশ্চেনে মুভ করবো। নেক্সট কোশ্চেন কি বলেছে আমাদের যে অ্যামোনিয়াম আয়নের এর আকৃতি কোনটি। অর্থাৎ তোমরা জানো ইতিমধ্যে যে ভাইয়া সংকরায়ন যে রয়েছে এই সংকরায়নের ক্ষেত্রে বিভিন্ন ধরনের সংকরায়ন হয়ে থাকে এবং এই সংকরায়নগুলোর ক্ষেত্রে বিভিন্নটার আকৃতি বিভিন্ন রকম হয়ে থাকে। এখন এই সংকরায়নগুলোর ক্ষেত্রে আমাদের সংকরায়নটা কি জিনিস সেটা একটুখানি আমি যদি ক্লিয়ার করে দিই তোমাদেরকে, তাহলে তোমাদের জন্য বিষয়টা অনেক অনেক বেশি পরিমাণে ইজি হবে। কোনো একটা পরমাণুর বিভিন্ন শক্তির অরবিটাল পরস্পরের সাথে সংমিশ্রিত হয়ে সমশক্তির সমসংখ্যক অরবিটাল সৃষ্টি করার প্রক্রিয়াকে বলা হয় কি ভাইয়া হাইব্রিডাইজেশন বা সংকরায়ন। এখন এই যে সংকরায়নটা আছে এই সংকরায়নটা আসলে কিসের হয়ে থাকে? ইলেকট্রনের না, ইলেকট্রনের কিন্তু না, এটা সংকরায়ন হয়ে থাকে আমাদের অরবিটালের। সো এইখানের মধ্যে আমরা দেখতো যে ভাইয়া এইখানের মধ্যে সংকরায়ন বের করার একটা শর্টকাট ট্যাকটিক্স আমি দেখাই দিব তোমাদেরকে যে ভাই কীভাবে সংকরায়ন তুমি বের করতে পারবা। অর্থাৎ সংকরায়ন বের করার ওয়েটা আমাদের কীভাবে হয় থেকে সংকরায়ন, তোমরা সংকরায়ন যে রয়েছে সংকরায়ন বের করার শর্টকাট ওয়ে হচ্ছে কি ভাইয়া সিগমা বন্ড প্লাস হচ্ছে কি ভাইয়া লন পেয়ার ইলেকট্রন, অর্থাৎ মুক্ত জড় ইলেকট্রন আমরা দেখে বলি। এটা যোগফল করে যতটুকু তুমি অরবিটাল পাবা সেই অরবিটাল সংখ্যাটাই হবে কি ভাইয়া সংকরায়ন হবে তত। অ্যান্ড দেন এইখানের মধ্যে সংকরণগুলো কী কী ঘটে থাকে? সংকরণ ঘটে থাকে sp সংকরণ হয় থেকে, তারপর sp2 সংকরণ হয় থেকে, তারপর sp3 সংকরণ হয় থেকে, তারপর হয় থেকে sp3d সংকরণ হয় থেকে, তারপর sp3d2 সংকরণ হয় থেকে, এবং তারপর হয় থেকে sp3d3 সংকরণ হয় থেকে। এখন এই সংকরণগুলোর ক্ষেত্রে এখানে আমরা দেখছি এস একটা অরবিটাল পি একটা অরবিটাল, অর্থাৎ টোটালি হচ্ছে দুইটা অরবিটাল, অর্থাৎ এর অরবিটাল সংখ্যার যোগফল আছে দুইটা। এখানে হচ্ছে দুইটা পি অরবিটাল এবং একটা পি এস অরবিটাল, দ্যাটস এরা হচ্ছে তিনটা অরবিটাল। এইখানের মধ্যে হচ্ছে চারটা অরবিটাল, এখানের মধ্যে হচ্ছে পাঁচটা অরবিটাল, এখানে হচ্ছে ছয়টা অরবিটাল, এখানে হচ্ছে আমাদের 7টা অরবিটাল। অর্থাৎ এখানে থেকে যোগফলের মান যতটা হবে ঠিক সিগমা বন্ড প্লাস লন পেয়ার ইলেকট্রন যতটা হবে ঠিক ততটা আমরা বলবো কি তার সংকরণ। এখন কথা হচ্ছে এখানে অ্যামোনিয়াম আয়ন দেওয়া আছে এবং অ্যামোনিয়াম আয়নের ক্ষেত্রে আমাদের সংকরণ কোনটা হবে এবং এদের আকৃতিটা কোনটা কীরকম হবে সেটা আমরা দেখবো। এইখানের মধ্যে এসপি যে রয়েছে এসপি এর আকৃতিটা কীরকম হয় থেকে এসপি সংকরণের আকৃতি হয় থেকে সরলরৈখিক, কী বলবো সরলরৈখিক হয় থেকে, এবং sp2 যে আকৃতি কী হয় থেকে যে ত্রিভুজাকার পিরামিডীয় ত্রিভুজাকার হয় থেকে, সমতলীয় ত্রিভুজাকার হয় থেকে, তারপর হচ্ছে এটা চতুস্তলকীয় হয় থেকে, কী হয় থেকে চতুস্তলকীয় হয় থেকে। আর sp3d2 যে রয়েছে এটা হয় থেকে আমাদের সমতলীয় ত্রিভুজাকার দ্বিপিরামিডীয়। আর এইটা হয় থেকে আমাদের কী ভাই অষ্টতলকীয়, আর এটা হয় থেকে পঞ্চভুজীয় দ্বিপিরামিডীয়। পঞ্চভুজীয় দ্বিপিরামিডীয় আমাদের হয়ে থাকে, পঞ্চভুজীয় কি হয়ে থাকে দ্বিপিরামিডীয় হয়ে থাকে। সো এখান থেকে আশা করি তোমরা সবাই বুঝতে পারছো যে আসলে আমাদের এখান থেকে কোনটার আকৃতি কীরকম হয়। সো এখানে যদি আমরা একটা বিষয় এক্সপ্লেইন করতে যাই তাহলে হচ্ছে তোমাদের কাছে আনসারটা অনেক ইজিলি তোমরা ক্র্যাক করতে পারবা। সেটা হচ্ছে অ্যামোনিয়াম আয়ন যে রয়েছে, আমরা জানি অ্যামোনিয়া যে রয়েছে অ্যামোনিয়ার ক্ষেত্রে নাইট্রোজেনের সর্বশক্তি শক্তিস্তর ইলেকট্রন থেকে আমাদের কয়টা যে ভাইয়া 4টা থাকে। অর্থাৎ 4টা বলতে আমরা এখান থেকে দেখাচ্ছি কীভাবে, এই যে এখানে একটা থাকে, এখানে একটা, দুইটা, 5টা বেসিক্যালি থাকে। সো এইখানের মধ্যে আমরা দেখতেছি যে বিষয়টা সেটা হচ্ছে অ্যামোনিয়া যে রয়েছে অ্যামোনিয়ার ক্ষেত্রে এই যে এখানে একটা হাইড্রোজেন দেয়, এখানে একটা হাইড্রোজেন দেয়, এখানে একটা হাইড্রোজেন দেয়, এবং এখানে একজোড়া মুক্তজোড় ইলেকট্রন থাকে। অর্থাৎ এখানে একজোড়া যখন মুক্তজোড় ইলেকট্রন থাকে সো এই মুক্তজোড় ইলেকট্রন কী করতেছে হাইড্রোজেন আয়ন যে রয়েছে এইখানের মধ্যে এই মুক্তজোড় ইলেকট্রন দিয়ে কী করতে হাইড্রোজেন আয়ন যে রয়েছে হাইড্রোজেন আয়নের সাথে যুক্ত হয়ে অ্যামোনিয়াম আয়ন গঠন করে। অর্থাৎ এখানে মুক্তজোড় ইলেকট্রন বলতে আমরা কোনো কিছু পাচ্ছি না, এখানে একটা সিগমা বন্ড, এখানে একটা সিঙ্গেল বন্ধন, মানে আমরা জানি সিগমা বন্ড, এখানে একটা সিগমা বন্ড, এখানে একটা সিগমা বন্ড। অর্থাৎ টোটালি আমরা দেখতে পাচ্ছি 4টা সিগমা বন্ড এবং লন পেয়ার ইলেকট্রন, অর্থাৎ মুক্তজোড় ইলেকট্রন। যেমন অ্যামোনিয়ার ক্ষেত্রে আমরা লক্ষ্য করে থাকি কী ভাইয়া এখানে একজোড়া মুক্তজোড় ইলেকট্রন থাকে, যেমন পানির ক্ষেত্রে আমরা দেখে থাকি 2 জোড়া মুক্তজোড় ইলেকট্রন থাকে। সো এইখানের মধ্যে যে সকল ইলেকট্রন চোর বন্ধন গঠনে অংশগ্রহণ করে না তাদেরকে বলা থাকে মুক্তজোড় ইলেকট্রন। সো এইখানের মধ্যে সিগমা বন্ড 4টা, দ্যাটস হোয়াই এটা হচ্ছে অরবিটাল সংখ্যা হচ্ছে 4, মানে sp3 সংকরণে সংগঠিত। এখন sp3 সংকরণে সংগঠিত যার কারণে এটা হচ্ছে কি চতুস্তলকীয়। এই চতুস্তলকীয়টাকে ইংলিশ টার্মে বলা থাকে ট্রাইগোনাল বাইপিরামিড, অর্থাৎ টেট্রাহাইড্রাল বলা হয়। এখন পিরামিড যে রয়েছে এই পিরামিডটা আমরা এখান থেকে কোনো আকৃতি আমরা এখান থেকে এই শেপের মধ্যে কোনো কিছু লক্ষ্য করতে পারতেছি না, দ্যাটস ওয়াই এটার আমাদের আনসার কী হবে সবাই একটু বলেন দেখি। এটাকে আমরা বলবো টেট্রাহাইড্রাল, অর্থাৎ চতুস্তলকীয় বা টেট্রাহাইড্রাল বা চতুস্তলকীয় আমরা বলতে
পারো। এই কারণে এটার আনসার আমাদের কি হবে ভাইয়া, টেট্রাহাইড্রাল বা চতুষ্ফলক। ট্রাইগোনাল বাইপিরামিড, ট্রাইগোনাল কখন বলতাম আমরা, এই যে ভাই বাইপিরামিড sp3d, অর্থাৎ যদি 5টা অরবিটাল থাকতো তাহলে আমরা এই বিষয়টা বলতাম। ওকে, এই তো ইতিমধ্যে হচ্ছে রমজান আলী আনসার দিয়ে দিয়েছে। ওকে ভাইয়া, অসংখ্য ধন্যবাদ। ওকে, সবাই একটু ভাইকে বলো তো যে ভাই এই বিষয়টা বুঝতে পারছো কিনা, একবারে ইলাবোরেটলি তোমাকে টু দা পয়েন্ট এখান থেকে বুঝতে হবে যে ভাই আসলে এখান থেকে কোশ্চেনগুলো কীভাবে হয় থেকে এর আনসারটা কীভাবে তোমাকে করতে হবে। সো একটু ভাইকে বলো তো সবাই এই বিষয়টা ক্লিয়ার হয়েছে কিনা, কারো কোথাও কোনো জায়গায় কোনো ডাউট আছে কিনা, একটুখানি ভাইকে জানাবা যে ভাইয়া তোমরা সবাই এই বিষয়টা বুঝতে পারছো কিনা, কারো কোথাও কোনো জায়গায় কোনো ডাউট আছে কিনা, একটু দ্রুত ভাইকে জানাও যে ভাই এই বিষয়টা তোমরা সবাই সুন্দর মতো বুঝতে পারছো কিনা। একটু দ্রুত ভাইকে জানাও যে সবাই এই বিষয়টা বুঝতে পারছো কিনা, কারো কোথাও কোনো জায়গায় কোনো ডাউট আছে কিনা, একটু দ্রুত ভাইকে জানান যে সবাই এটা বিষয়ে বুঝতে পারছেন কিনা। ওকে, চলেন তাহলে আমরা নেক্সট কোশ্চেনে আমরা চলে যাই। নেক্সট কোশ্চেনে আমরা মুভ করবো। নেক্সট কোশ্চেন আমাদের বলছে কোন গ্যাস দ্বয়ের ব্যাপন হার সমান, আর কোন গ্যাস দ্বয়ের ব্যাপন হার, অর্থাৎ দুইটা করে যেহেতু গ্যাস দেওয়া আছে এদের ব্যাপন হার সমান। তোমরা জানো যে গ্রাহামের ব্যাপন সূত্র আছে, এই গ্রাহামের ব্যাপন সূত্র আমাদের কি বলে, যে গ্রাহামের ব্যাপন সূত্রটা হচ্ছে এরকম যে স্থির তাপমাত্রায় নির্দিষ্ট ভরের কোনো গ্যাসের ব্যাপন হার ওই গ্যাসের ঘনত্বের বর্গমূলের ব্যস্তানুপাতিক। কি হয় থেকে, কোনো গ্যাসের ব্যাপন হার কি হয় থেকে, যে ওই গ্যাসের ঘনত্বের বর্গমূলের ব্যস্তানুপাতিক এবং তার আণবিক ভর যে রয়েছে আণবিক ভরেরও বর্গমূলের ব্যস্তানুপাতিক হয় থেকে। আর গ্রাহামের ব্যাপন সূত্র আমাদের বেসিক্যালি এই জিনিসটা ডিফাইন করে দিয়ে থাকে। দ্যাটস ওয়াই আমরা এখান থেকে কোনো গ্যাসের ব্যাপন হার আর ইকুয়াল কি বলতে পারি, ভি বাই টি, অর্থাৎ একক সময় কি পরিমাণ গ্যাসের আয়তন আমাদের বের হয়ে যাচ্ছে সেটাকে আমরা ব্যাপন হার বলে থাকি। দ্যাটস ওয়াই এই কনসেপ্ট থেকে আমরা বলতে পারবো যে ভাই কোনটা গ্যাসের ব্যাপন হার সমান। যেহেতু এখান থেকে মৌলগুলো দেওয়া আছে, তোমার আসলে এখান থেকে তোমার সময় দেয়া নাই, আয়তন দেয়া নাই, তোমার ঘনত্ব দেয়া নাই, তাহলে তুমি কিভাবে আনসার করবে, ওই যে ভাই আমাদের আণবিক ভর যে আছে, আণবিক ভর আমাদের লাস্ট ভরসা, এই আণবিক ভর দিয়ে যা দেখবো আমরা আণবিক ভর কি হয় থেকে, অর্থাৎ আমরা যদি এখান থেকে কম্বিনেশনটা করতে যাই R1 বাই R2 ইকুয়াল আমি বলতে পারবো যে ভাইয়া রুট ওভার M2 বাই M1, অথবা আমরা বলতে পারবো রুট ওভার D2 বাই D1। অর্থাৎ এখান থেকে আমাদের এই বিষয়টা চলে আসে, অর্থাৎ আমরা আণবিক ভর দিয়ে বলতে পারবো যে দুটার আণবিক ভর সমান হবে ঠিক সেই দুটাই আমাদের কি হবে, কাঙ্ক্ষিত আনসার হবে, অর্থাৎ তাদের ব্যাপন হার কি হবে, সমান হবে। চো কার্বন মনোঅক্সাইড, কার্বনের হচ্ছে 12, অক্সিজেনের হচ্ছে আমাদের কত ভাইয়া 16, 12 16 হচ্ছে কত 28, অক্সিজেনের কত ভাইয়া যে 16 ইন্টু হচ্ছে কত 2, অর্থাৎ 16 দুগুণ 32, নাইট্রোজেনের কত ভাইয়া 28, 7 দুগুণ 14, 14 দুগুণ 28, আর এটা হচ্ছে কত ভাইয়া অক্সিজেন 32, যেটা আমরা ইতিমধ্যে দেখে ফেলেছি। সো এই দুটো সমান নয়। মিথেন যেটা হচ্ছে অর্থাৎ ইথিন, কার্বন হচ্ছে 12 দুগুণ 24 প্লাস হচ্ছে 4, তার মানে হচ্ছে 28, অক্সিজেন হচ্ছে আবার 32। সো এই বিষয়টা হলো না। তাহলে নাইট্রোজেন হচ্ছে 28, কার্বন হচ্ছে 12, অক্সিজেন হচ্ছে 16, 12 16 হচ্ছে 28। দ্যাটস ওয়াই এটা 28 যেহেতু মিলে গেছে, দ্যাটস ওয়াই এই নাম্বারটা হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত আনসার। দেখো ভাইয়া তোমাকে ইলাবোরেটলি অপশনগুলোকে তোমাকে চেকিং দিতে হবে। তুমি যদি ইলাবোরেটলি চেক দিতে পারো দেখবা তোমার জন্য আনসার করাটা খুবই 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 ইজি হয়ে যাবে। চলেন আমরা নেক্সট কোশ্চেনে মুভ করবো। যে ভাইয়া নেক্সট কোশ্চেন দেখো, এটা হচ্ছে তোমাদের জৈব রসায়ন পার্ট থেকে এসেছে। যে ভাইয়া এইখান থেকে তোমাকে যে কোশ্চেনটা বলেছে সেটা হচ্ছে অ্যালকাইল হ্যালাইড দেওয়া আছে, অর্থাৎ মিথাইল যেটা হচ্ছে একটা অ্যালকাইল অ্যান্ড দেন ব্রোমিন এর সাথে যুক্ত, অর্থাৎ অ্যালকাইল হ্যালাইড, এটাকে আমরা অ্যালকাইল হ্যালাইড বলতে পারি, আর এক্স বলতে পারি। কি বলতে পারি, আর এক্স বলতে পারি, অ্যালকাইল হ্যালাইড। ঠিক সিমিলার ওয়ে অ্যালকাইল হ্যালাইড এর সাথে আমরা এটা বলতে, অর্থাৎ এই যে এখানে হচ্ছে কি ভাইয়া হেক্সাইল, অর্থাৎ প্রোপাইল যে রয়েছে, অর্থাৎ আমরা জানি ফিনাইল যারা গ্রুপ রয়েছে, এই ফিনাইল গ্রুপটা হচ্ছে এখানে যুক্ত আছে, অর্থাৎ অ্যালকাইল হ্যালাইড প্লাস কি হচ্ছে ভাই সোডিয়াম যুক্ত আছে। অ্যান্ড দেন এখানে আমরা আরেকটা বিষয় দেখতেছি সেটা হচ্ছে ড্রাই ইথার বা শুষ্ক ইথার। অর্থাৎ ড্রাই ইথার বা শুষ্ক ইথার কখন থাকে বা শুষ্ক ইথার দেখে আসলে আমরা কি ডিসাইড করব সেই বিষয়টা হচ্ছে আমাদের মেইন এখানকার পারপোস হচ্ছে আমাদের এটা। এখন এখান থেকে আমরা যদি একটা বিষয় লক্ষ্য করি যে আসলে আমাদের মেইন পারপোসটা কি এবং এখান থেকে আমরা কেন ভাইয়া এই বিষয়টাকে এখানে ফাইন্ড আউট করবো বা এখান থেকে আসলে আমাদের কি করতে হবে। আমরা জানি উডস বিক্রিয়া, তোমরা সবাই জানো উডস বিক্রিয়াটা কি হয় ভাইয়া, উডস বিক্রিয়ার কাজটা কি বা উডস বিক্রিয়া কি করে থাকে এবং উডস বিক্রিয়াটা এখানে কেনই বা আমি লিখতেছি সেটার কারণ হচ্ছে নতুন কার্বন সংখ্যা, নতুন কার্বন কি হবে, কার্বনের কি মধ্যে কি হবে ভাইয়া, বন্ধন হবে। নতুন কার্বনের মধ্যে কি হবে ভাইয়া, বন্ধন হবে। কার্বন সংখ্যা কি হবে আমাদের ভাইয়া, কার্বন সংখ্যা দ্বিগুণ হবে, অর্থাৎ কার্বন সংখ্যা কি হবে, দ্বিগুণ হবে। কার্বন সংখ্যা কি হবে এখানে, দ্বিগুণ হবে। এবং এখান থেকে কি হবে, এটাকে আমরা আবার বলে থাকি কি ভাইয়া, আরোহী বিক্রিয়া। কি বলা থাকে, আরোহী বিক্রিয়া বলে থাকি। কি বলে থাকি, আরোহী বিক্রিয়া বলে থাকে। আবার এখান থেকে এইটা বিষয়কে এভাবে বলা যায় যে ভাইয়া ড্রাই ইথার এখানে থাকবে, কি থাকবে, ড্রাই ইথার, অর্থাৎ ড্রাই ইথার যেখানেই দেখিবা সেখানেই বলবা কি ভাইয়া। এবং এখান থেকে আমরা কি দেখবো, উচ্চতর অ্যালকেন প্রস্তুত হবে, অর্থাৎ এইখানের মধ্যে এটা থেকে আমরা বলবো উচ্চতর অ্যালকেন প্রস্তুত হবে,
অর্থাৎ ঘটনা কি এখান থেকে, সেটা হচ্ছে যে ভাইয়া এইখানের মধ্যে অ্যালকাইল হ্যালাইড যে রয়েছে এবং অ্যালকাইল হ্যালাইডের সাথে আমরা কি করব, এই অ্যালকাইল হ্যালাইডের সাথে আরেকটা অ্যালকাইল হ্যালাইড যদি আমাদের থাকে, এই অ্যালকাইল হ্যালাইড পরস্পরের সাথে কী হয়ে থাকে, কানেক্টেড হয়ে যায়। কী হয়ে থাকে, অ্যালকাইল হ্যালাইড পরস্পরের সাথে কানেক্টেড হয়ে যায়। অর্থাৎ দ্যাটস ওয়াই আমরা এখান থেকে যে বিষয়টা লক্ষ্য করবো, সবাই একটুখানি ভাই আমাকে একটু আনসার দেওয়ার ট্রাই করেন যে আসলে আমাদের এখান থেকে আনসারটা কী হবে। সবাই একটু জাস্ট এই পোর্শনটুকু যদি বুঝে থাকেন একটুখানি আমাকে আনসার দেন। অ্যান্ড দেন এইখানের মধ্যে কী থাকে, সোডিয়াম আমাদের কী হয়ে থাকে, যুক্ত থাকে। কী থাকে, সোডিয়াম এখানে সাথে থাকে। সো একটু সবাই দ্রুত আনসার দেন। সো সবাই একটু দ্রুত আনসার দেন যে ভাইয়া এখান থেকে আমাদের কী হবে আনসার, তাহলে কী হবে আনসার, তাহলে কী হবে। সবাই প্রেডিক্ট করতে পারার কথা আশা করি। সো একটু বলেন দেখি যে ভাইয়া এখান থেকে আসলে আনসার আমাদের কোনটা হবে। সো এখান থেকে আমরা যেহেতু দেখতেছি অ্যালকাইল, অর্থাৎ এখান থেকে যে ঘটনাটা ঘটবে সেটা হচ্ছে এই অ্যালকাইল হ্যালাইডের সাথে অ্যালকাইল হ্যালাইড যুক্ত হবে। তাহলে এখান থেকে ড্রাই ইথার যদি আছে তাহলে এইখানের মধ্যে আর বা আর প্রাইমটা কি আসলে। এখন এখান থেকে কী হবে, অ্যালকাইল হ্যালাইড এবং অ্যালকাইল হ্যালাইড, অর্থাৎ এখান থেকে আমরা দেখতেছি এটা হচ্ছে অ্যালকাইল, কারণ আমরা অ্যালকাইল কি জানি যে CnH2n প্লাস হচ্ছে কি ভাই 1, অর্থাৎ অ্যালকাইলের থেকে একটা মাত্র কি হবে, হাইড্রোজেন কম থাকে। সো এটাকে আমরা বলে থাকি অ্যালকাইল বলে থাকি। এখন এইখানের মধ্যে এই অ্যালকাইল এবং এই অ্যালকাইল পরস্পরের সাথে যুক্ত হবে, মানে এই পোষণটুকু এবং এই পোষণটুকু পরস্পরের সাথে অ্যাড হবে। এইটা হচ্ছে কি উডস বিক্রিয়া বা আমরা উচ্চতর অ্যালকেন ক্রিয়েট হওয়ার ক্ষেত্রে যে বিক্রিয়াটা ঘটে থাকে সেটাকে আমরা বলে থাকি। দ্যাটস ওয়াই আমরা এখান থেকে কি দেখতে পারবো ভাইয়া, একটু ভাইকে সবাই বলো যে ভাইয়া এটা সবাই বুঝতে পারছে কিনা, সবার কাছে এই বিষয়টুকু ক্লিয়ার কিনা। দ্যাটস ওয়াই আমাদের আনসার কি হবে ভাইয়া, এই যে কোশ্চেন আনসার হবে C6H5 এবং মিথাইলমূলক, C6H5 এবং মিথাইলমূলক এখানে যুক্ত হয়ে গেছে। সো দ্যাটস ওয়াই এটা হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত আনসার, এটা আমাদের কাঙ্ক্ষিত আনসার। ওকে চলেন তাহলে আমরা নেক্সট কোশ্চেনে মুভ করব। নেক্সট কোশ্চেন কি বলছে, কোন যৌগটি আয়োডোফর্ম বিক্রিয়া দেয়, অর্থাৎ কোন যৌগটা তোমার আয়োডোফর্ম যে রয়েছে এই আয়োডোফর্ম বিক্রিয়াটা আমাদের দিবে। কোন যৌগটা কি করবে, আয়োডোফর্ম বিক্রিয়া দেবে। অথবা তোমাকে বলতে পারতো যে ভাই হ্যালোফর্ম বিক্রিয়া দেবে। কি করতে পারে, হ্যালোফর্ম বিক্রিয়া দিতে পারে বা আয়োডোফর্ম বিক্রিয়াটা দিতে পারে। অর্থাৎ হ্যালোফর্ম বা আয়োডোফর্ম বিক্রিয়া দেওয়ার শর্তগুলো কি কি, এই বিষয়গুলো যদি তোমার জানা থাকে তাহলে তুমি খুব সহজে এই কোশ্চেনটা কি করতে পারবা, ক্র্যাক করতে পারবা। চলেন আমরা এখান থেকে দেখবো যে ভাই হ্যালোফর্ম বিক্রিয়া বা আয়োডোফর্ম বিক্রিয়া দেওয়ার শর্তগুলো কি কি। এই শর্তগুলো যদি তোমার জানা থাকে তাহলে তুমি খুব সহজে ক্র্যাক করতে পারবা। অর্থাৎ CH3CO যে রয়েছে এই মূলক থাকা লাগবে। কি হবে, এই মূলক থাকা লাগবে, এই মূলকটা থাকা লাগবে, এই মূলকটা কি লাগবে, থাকা লাগবে। এবং এর সাথে সাথে তোমাকে আরও একটা বিষয় মাথায় রাখতে হবে, সেটা হচ্ছে 2 নং কার্বন যে রয়েছে, কার্বনে অক্সিজেন যে রয়েছে, অক্সিজেন থাকা লাগবে। 2 নং কার্বনে কি লাগবে, অক্সিজেন থাকা লাগবে, অর্থাৎ থাকা লাগবে। অ্যান্ড দেন এখান থেকে তুমি দেখতে পারবা যে ভাই অ্যালডিহাইড HYD, অর্থাৎ অ্যালডিহাইড যেটা আছে CH আমরা বলে থাকি। তারপর কিটোন যেটা আছে, কিটোন, এই কিটোনটা কি হয় জায়গায় CO ডাবল বন্ড যেটা আছে কিটোন। এবং এখান থেকে অ্যালকোহল যেটা আছে, অ্যালকোহল যে রয়েছে আমাদের অ্যালকোহল যে রয়েছে, এই অ্যালকোহলটা কি হবে আমাদের ভাইয়া, অ্যালকোহলটা এখানে যুক্ত থাকলে আমরা তখন সেটাকে বলতে পারবো যে এখানে আয়োডোফর্ম আমাদের বিক্রিয়া দিবে। এখন এইখানের মধ্যে দেখো আমাদের অ্যাসিডিক মূলক আছে, ওটা CH3CO মূলক আছে, কিন্তু এই যে এখানের মধ্যে অ্যাসিডিক মূলক আছে, অ্যাসিডিক মূলক থাকলে আমরা কি বিক্রিয়া দেবে, কখনোই কোনোভাবে দিবে না। এবং এইখানের মধ্যে দেখো আমাদের CH3CO আর এইখানের মধ্যে আমরা দেখতেছি অ্যালডিহাইড মূলক আছে, কিন্তু কথা হচ্ছে আসলে 2 নং কার্বনের মধ্যে কি থাকবে, 2 নং কার্বনের মধ্যে আমাদেরকে একটা বিষয় মাথায় রাখতে হবে। 2 নং কার্বনে আমাদের কি করবে ভাইয়া, 2 নং কার্বনের মধ্যে আমাদের যে বিষয়টা মাথায় রাখতে হবে সেটা হচ্ছে অক্সিজেন থাকতে হবে। এখন এইখানের মধ্যে অপশনগুলোর মধ্যে একটুখানি যাই চেক করে দেখেন যে আসলে কোনটার মধ্যে আছে এবং কোনটার মধ্যে নাই। সো একটুখানি জাস্ট লক্ষ্য করেন তাহলে বুঝে যাবেন যে আসলে আমাদের আনসার কোনটা হবে। সো একটু বলেন দেখি ভাইয়া কোনটা আনসার হবে আমাদের। এখন যদি এইখানের মধ্যে দেখেন CO যে রয়েছে এর সাথে অ্যামোনিয়া মূলক যুক্ত আছে, অর্থাৎ এই যে অ্যামিনো মূলক অর্থাৎ কার্বনিল মূলক, এই কার্বনিল CONH2 এটা হচ্ছে কার্বনিল মূলক।
সো এইটা আমাদের এখানে হবে না। তারপরে এখান থেকে অ্যালডিহাইড মূলক যুক্ত আছে, এখন এইটা আর এইটার মধ্যে আমাদের কোনটা আমাদের বেসিক্যালি কি করবে, আয়োডোফর্ম বিক্রিয়া দেবে। অর্থাৎ এত মূলক যুক্ত এবং এত মূলক যুক্ত হ্যালোজেন বিক্রিয়া অর্থাৎ সোডিয়াম হাইড্রোক্সাইড এবং পটাশিয়াম হাইড্রোক্সাইডের সাথে হ্যালোফর্ম দিয়ে থাকে, কিন্তু হ্যালোফর্ম বিক্রিয়া আসলে কোনটা দেবে, সেটা হচ্ছে আয়োডোফর্ম যেটা রয়েছে। আয়োডোফর্ম বিক্রিয়া বেসিক্যালি তোমাদের কি করবে, এই যে এইটাও আমাদের কি করবে, আয়োডোফর্ম বিক্রিয়ার ক্ষেত্রে আমাদের বেসিক্যালি কি করবে, মাঝখানে যেটা আছে অর্থাৎ এই যে এইখানে মধ্যে 2 নম্বর কার্বনের মধ্যে আমরা কি জানি বলছিলাম যে আমাদের অক্সিজেন যুক্ত থাকতে হবে। অ্যালডিহাইড মূলক আছে কিন্তু 2 নম্বর কার্বনের মধ্যে কি নাই, অ্যালডিহাইড মূলক আমাদের কি নাই, যে অ্যালডিহাইড মূলক অক্সিজেন এখানে যুক্ত নাই। দ্যাটস ওয়াই আমরা কি বলবো ভাইয়া, যেহেতু এইটার মধ্যে আমাদের 2 নম্বর কার্বনের মধ্যে আমরা অক্সিজেন যুক্ত দেখতেছি, দ্যাটস ওয়াই এটা হবে আমাদের কি ভাইয়া, কাঙ্ক্ষিত আনসার। অর্থাৎ তোমার কি কনসেপ্ট যদি মাথায় থাকে, কি কনসেপ্ট মাথায় থাকলে তুমি খুব সহজেই কি করতে পারবা, এখান থেকে কোশ্চেনগুলোকে ক্র্যাক করতে পারবা। সো একটু ভাইকে বলো তো সবাই এই বিষয়টুকু বুঝতে পারছো কিনা, কারো কোথাও কোনো জায়গায় কোনো ডাউট আছে কিনা। অর্থাৎ হ্যালোফর্ম বিক্রিয়া থাকলে আসলে তোমরা খুব সহজেই আশা করি ইনশাআল্লাহ আনসার করতে পারবে। চলো নেক্সট কোশ্চেনে মুভ করবো। নেক্সট কোশ্চেন বলছে নিচের কোন যৌগটি কেন্দ্রাকর্ষী প্রতিস্থাপন বিক্রিয়া দেয়। অর্থাৎ কেন্দ্রাকর্ষী কি হবে ভাইয়া, প্রতিস্থাপন বিক্রিয়া, অর্থাৎ কেন্দ্রাকর্ষী অর্থাৎ কেন্দ্রের দিকে অর্থাৎ নিউক্লিয়াস যেখানে অবস্থান করে থাকে এইটার প্রতি কি করবে, কেন্দ্রাকর্ষী বিক্রিয়া দেবে। এখন আমরা জানি প্রতিস্থাপন বিক্রিয়া সম্পর্কে যদি তুমি ইলাবোরেটলি জানতে পারো তাহলে তুমি এখান থেকে খুব সহজে আনসার করতে পারবে। সেটা হচ্ছে প্রতিস্থাপন বিক্রিয়া যেটা রয়েছে, এই প্রতিস্থাপন বিক্রিয়া কি হয় থাকে ভাইয়া, প্রতিস্থাপন বিক্রিয়া হয় থাকে তোমাদের 2 ধরনের। কয় ধরনের, 2 ধরনের হয় থাকে। কি হয় থাকে সেটা হচ্ছে কি ভাই আমরা জানি, সেটা হচ্ছে ইথাইল ক্লোরাইড এবং এখান থেকে প্রতিস্থাপন বিক্রিয়া যে রয়েছে, প্রতিস্থাপন বিক্রিয়া 2 ধরনের, একটা হচ্ছে ইলেকট্রোফিলিক প্রতিস্থাপন আর একটা হচ্ছে নিউক্লিওফিলিক প্রতিস্থাপন। ইলেকট্রোফিলিক আরেকটা হচ্ছে নিউক্লিওফিলিক অর্থাৎ ফিলিক মানে হচ্ছে প্রেমী বা আকর্ষী, ইলেকট্রোফিলিক অর্থাৎ ইলেকট্রনের প্রতি যারা আকর্ষী, ইলেকট্রনের প্রতি কারা আকর্ষী হয় থেকে, নেগেটিভ গুলো হয় থেকে। আর কি হয় থেকে যে ভাইয়া আমাদের নিউক্লিওফিলিক অর্থাৎ নিউক্লিওফিলিক হচ্ছে কি নিউক্লিয়াসের প্রতি আকর্ষী, নিউক্লিয়াস মানে কি পজিটিভ, তাহলে পজিটিভের প্রতি যারা আকর্ষী হবে তারা হচ্ছে নেগেটিভ পার্টগুলো হবে। সো এইখানের মধ্যে কেন্দ্রাকর্ষী প্রতিস্থাপন বিক্রিয়া কারা কারা যায়, অর্থাৎ ইলেকট্রোফিলিক প্রতিস্থাপন অর্থাৎ ইলেকট্রোফিলিক প্রতিস্থাপন বিক্রিয়া কারা দেয়, সেটা হচ্ছে অ্যালকেন ও বেনজিন। কি করে থেকে, অ্যালকেন এবং বেনজিন, অ্যালকেন আর কি দেয়, বেনজিন যে রয়েছে অ্যালকেন এবং বেনজিন দিয়ে থাকে, অ্যালকেন এবং বেনজিন দিয়ে থাকে। বাট নিউক্লিওফিলিক প্রতিস্থাপন কারা কারা দিবে ভাইয়া, নিউক্লিওফিলিক প্রতিস্থাপন বিক্রিয়া আমাদের দেয় SN1 SN2 অর্থাৎ সাবস্টিটিউশন, SN1 SN2, তারপর হচ্ছে এখান থেকে 3 ডিগ্রি অ্যালকাইল হ্যালাইড, তারপর 1 ডিগ্রি অ্যালকাইল হ্যালাইড রয়েছে এরা, এবং অ্যালকোহল ইথার এই যে এখান থেকে ও অ্যাসিড, অ্যালকোহল ইথার অ্যাসিড এর জাতক সমূহ, অ্যাসিড এর জাতক যে রয়েছে এই জাতক সমূহ, এবং যেখানে এই সি অর্থাৎ মিথানল যে রয়েছে এই COOH এইটা ব্যতীত এরা দিয়ে থাকে। দ্যাটস আমরা এখান থেকে কি বলতে পারবো, আমাদের কাঙ্ক্ষিত আনসার বলে দিতে পারবো যে ভাই আমাদের এখান থেকে কাঙ্ক্ষিত আনসার কি হবে, যে ইথাইল ক্লোরাইড। কি হবে, ইথাইল ক্লোরাইড। ইথাইল কি হবে, ইথাইল ক্লোরাইড হচ্ছে আমাদের এখান থেকে কাঙ্ক্ষিত আনসার। কেন, ওই যে বেনজিন আমাদের কি করতেছে ভাই, ইলেকট্রোফিলিক দিচ্ছে, ইলেকট্রোফিলিক। ওকে, সো এখান থেকে ইথিন যে রয়েছে, ইথিন যে রয়েছে এইগুলো আমরা দেখতেছি কি ভাই আমাদের, যে এখান থেকে কেন্দ্রাকর্ষীয় প্রতিস্থাপন বিক্রিয়া আমাদের দিচ্ছে ইথাইল ক্লোরাইড। কি করবে, ইথাইল ক্লোরাইড আমাদেরকে দিয়ে থাকবে। সো একটু ভাইকে বলো তো সবাই এই বিষয়টা বুঝতে পারছো কিনা, এই বিষয়টা সবার কাছে ক্লিয়ার কিনা, সবাই ক্লিয়ারলি বুঝতে পারছো কিনা। ওকে জোস, খাদিজাতুল কোবরা আখি, ওকে ভাইয়া জোস, অসংখ্য ধন্যবাদ। চলেন নেক্সট কোশ্চেনে মুভ করবো। নেক্সট কোশ্চেন কি বলছে, পানিতে অস্থায়ী ক্ষরতার জন্য কোন যৌগটি দায়ী। অর্থাৎ পরিবেশ রসায়ন চ্যাপ্টারের মধ্যে এই বিষয়টা তোমরা দেখছিলাম যে ভাইয়া ক্ষরতার সৃষ্টি হয় থেকে, অর্থাৎ ক্ষরতা বেসিক্যালি 2 ধরনের হয় থেকে। একটা হয় থেকে কি ভাইয়া, ক্ষরতা 2 ধরনের, একটা হচ্ছে ক্ষরতা যে রয়েছে এই ক্ষরতা হচ্ছে 2 ধরনের, একটা হচ্ছে স্থায়ী ক্ষরতা আর একটা হচ্ছে অস্থায়ী। একটা হয় থেকে স্থায়ী আর একটা কি হয় থেকে অস্থায়ী। এখন স্থায়ী এবং অস্থায়ীটার মধ্যে অস্থায়ী, এখন এই স্থায়ী ক্ষরতা এবং অস্থায়ী ক্ষরতার মধ্যে কোনটার ক্ষেত্রে কোনটা দায়ী সেটা একটুখানি আমরা লক্ষ্য করবো। যে স্থায়ী ক্ষরতা যে রয়েছে ক্যালসিয়াম ম্যাগনেসিয়াম অ্যালুমিনিয়াম, কি করবো, ক্যালসিয়াম ম্যাগনেসিয়াম অ্যালুমিনিয়াম 2+ এবং 3+, আর এখান থেকে হচ্ছে আমরা দেখবো এই যে Fe3+ এর ক্লোরাইড ও সালফেট লবণ, ও এদের ক্লোরাইড এবং সালফেট লবণ, ক্লোরাইড ও সালফাইড যে রয়েছে, সালফাইড লবণগুলোর কারণে কি হয় থাকে ভাই আমাদের এই স্থায়ী ক্ষরতা বেসিক্যালি সৃষ্টি হয় থাকে। এবং এইখানের মধ্যে ক্যালসিয়াম ম্যাগনেসিয়াম যে রয়েছে, ক্যালসিয়াম ম্যাগনেসিয়াম অ্যালুমিনিয়াম এই যে আয়রন যে রয়েছে এদের ক্ষেত্রে কি হবে বাইকার্বনেট লবণ, বাইকার্বনেট কি হবে, বাইকার্বনেট লবণ,
লবণের কারণে যে ক্ষরতা সৃষ্টি হয় থাকে এইটাকে আমরা বলে থাকি ভাইয়া অস্থায়ী ক্ষরতা। তাহলে এইখানের মধ্যে তোমার কাছে চাইছি কি ভাইয়া অস্থায়ী ক্ষরতা সৃষ্টি। অস্থায়ী ক্ষরতা যেহেতু হচ্ছে বাইকার্বনেট আয়ন যে লবণগুলো রয়েছে সেটাই। এই যে সালফেট আমাদের কি বলছে, সালফেট হলে কি হবে, এটা স্থায়ী হবে। কি হবে, এটা স্থায়ী হবে। এই যে ক্লোরাইড তারা স্থায়ী হবে, এন্ড দেন এটা হচ্ছে ক্লোরাইড স্থায়ী হবে। দ্যাটস ওয়াই আমরা এখান থেকে বলবো বাইকার্বনেট আমাদের জাস্ট একটা মাত্র অপশনের মধ্যে আছে। সো অপশন যদি তুমি চেক করো তবুও তুমি খুব দ্রুতই কি করতে পারবা, আনসার করতে পারবা। সো চলেন আমরা নেক্সট কোশ্চেনে মুভ করবো। 10 নম্বর কোশ্চেন কি বলছে, কোন যৌগটি কার্বিল অ্যামিন কি করে থাকে, কোন যৌগটি আমাদের কার্বিল অ্যামিন বিক্রিয়া দিবে, অর্থাৎ কার্বিল অ্যামিন যে বিক্রিয়া রয়েছে এই কার্বিল অ্যামিন বিক্রিয়াটা কারা যায় সেই বিষয়টা তোমার যদি জানা থাকে তাহলে তুমি খুব সহজেই কি করতে পারবা, আনসার করতে পারবা। কারণ কার্বিল অ্যামিন বিক্রিয়া যে রয়েছে, কার্বিল অ্যামিন বিক্রিয়া বেসিক্যালি আমাদের 1 ডিগ্রি অ্যামিন মূলক যদি থাকে, কি থাকে 1 ডিগ্রি যদি অ্যামিন মূলক থাকে তাহলে সেটা কি করবে, আমাদের কার্বিল অ্যামিন বিক্রিয়া দিবে। অর্থাৎ এখান থেকে কি পার্ট আমাদের কি ভাইয়া, এখান থেকে কি পার্ট যদি আমরা একটা বিষয় লক্ষ্য করি, কি পার্টটা হচ্ছে আমাদের কি পয়েন্ট যদি আমরা বলি সেটা হচ্ছে কি, সেটা হচ্ছে 1 ডিগ্রি আমাদের কি হতে হবে, অ্যামিন হতে হবে, 1 ডিগ্রি অ্যামিন হবে। এখন 1 ডিগ্রি যদি অ্যামিন হয় থাকে, অর্থাৎ কার্বিল অ্যামিন বিক্রিয়া দেয় শুধুমাত্র 1 ডিগ্রি বা প্রাইমারি অ্যামিন যে রয়েছে এই প্রাইমারি অ্যামিন যদি হয় থাকে সেটা আমাদের 1 ডিগ্রি কি করবে, যে ভাই কার্বিল অ্যামিন বিক্রিয়া দেবে। অর্থাৎ 1 ডিগ্রি আমাদের কি হয় থাকে ভাইয়া, প্রাইমারি অ্যামিন অর্থাৎ বা কার্বিল অ্যামিন আমরা বলে থাকি, যেটা আমাদের দিয়ে থাকে। এখন এখান থেকে তুমি যে একটা বিষয় লক্ষ্য করো যে অ্যামিন মূলকের ক্ষেত্রে যদি আমরা লক্ষ্য করি এইখানের মধ্যে দেখো আমরা জানি অ্যামিন মূলক কি হয় থাকে NH2 এবং এইখানের মধ্যে হাত একটা ফাঁকা থাকে। এখন এইখানের মধ্যে আমাদের কি আছে, দুইটা আছে, অর্থাৎ NH একটা নিচে আর এখান থেকে আমাদের দুইটা হাতের মধ্যে একটা হচ্ছে CH3 অর্থাৎ পাশাপাশি যদি দুইটা কার্বন যুক্ত হচ্ছে দ্যাটস ওয়াই এটা হচ্ছে 2 ডিগ্রি অ্যামিন, 2 ডিগ্রি অ্যামিন। এন্ড এটা যদি আমরা নিয়ে থাকি তাহলে নাইট্রোজেনের 3টা হাত থাকে, সো 3টা হাত 3 পাশ থেকে হচ্ছে CH3 এইখানের মধ্যে CH3 3টা হাতে পুরো কি হয়েছে, সাবস্টিটিউট হয়ে গেছে, দ্যাটস ওয়াই এটা হচ্ছে 3 ডিগ্রি অ্যামিন। বাট এইখানের মধ্যে একটা হচ্ছে কি, যে এইখানের মধ্যে আমরা দেখতেছি নাইট্রোজেনের ক্ষেত্রে আমরা লক্ষ্য করতেছি CH3 আর এইখানের মধ্যে সরি এইখানের মধ্যে আমরা লক্ষ্য করতেছি যে বিষয়টা সেটা হচ্ছে যে ভাইয়া এই যে নাইট্রোজেন এইখানের মধ্যে হচ্ছে একটা হাতে হাইড্রোজেন, এইখানের মধ্যে CH3 আর এইখানের মধ্যে কি আছে C6H5। দ্যাটস ওয়াই এখান থেকে আমরা লক্ষ্য করতেছি এইখানের মধ্যে একটা দুইটা কার্বনের সাথে যুক্ত আছে, দ্যাটস ওয়াই এটা হচ্ছে 2 ডিগ্রি অ্যামিন, 2 ডিগ্রি অ্যামিন। কিন্তু আমার লাগবে কি ভাইয়া 1 ডিগ্রি বা প্রাইমারি অ্যামিন যদি পাই আমি তাহলে আমি এখান থেকে খুব সহজেই কি করতে পারবো, আনসার করতে পারবো। সো চলেন এখান থেকে এটা যদি আমরা কি করে দেখি একটুখানি সাবস্টিটিউট করে দেখি, নাইট্রোজেনের হচ্ছে এখানে আমাদের কি হবে হাইড্রোজেন, এখানে একটা হাইড্রোজেন দুইটা যেহেতু আছে আর এইখানের মধ্যে C2H5 আছে। দ্যাটস ওয়াই আমরা এখান থেকে লক্ষ্য করতেছি জাস্ট একটা মাত্র কার্বনের সাথে এটা সরাসরি যুক্ত, দ্যাটস ওয়াই এটা হচ্ছে 1 ডিগ্রি অ্যামিন বা প্রাইমারি অ্যামিন। দ্যাট ইজ দ্য ফ্যাক্ট, আমরা বলবো এটা হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত আনসার। সো সবাই ক্লিয়ার কিনা একটু ভাইয়াকে বলো তো দেখি, সবাই ক্লিয়ার কিনা একটু ভাইকে বলো যে ভাইয়া দেখো তোমার কি পয়েন্ট যদি মাথায় থাকে তুমি খুব সহজেই ভাই কোশ্চেনগুলো আনসার করতে পারো। আহামরি কি কঠিন না, তোমাকে টু দ্য পয়েন্ট হিট করতে হবে ভাই। কেমিস্ট্রি সবচেয়ে ইজিলি আনসার করা যায় এবং সবচেয়ে বেশি পরিমাণে মার্ক উঠানো যায়। আমি যখন আমার বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা দিয়েছিলাম অর্থাৎ গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা দিয়েছিলাম আমি ভাই কেমিস্ট্রিতে 19 আনসার করছিলাম, 19 আমি উঠাইছি। সো দ্যাট ইজ দ্য ফ্যাক্ট যে ভাই তোমার কি ওয়ার্ডগুলো জানা থাকতে হবে, তোমার বিষয়গুলো জানতে হবে যে ভাই খুব সহজে কীভাবে ক্র্যাক করা যায়, কীভাবে তুমি খুব সহজে ভাই এই মার্কগুলো ক্যারি করতে পারবা, এই বিষয়টা তোমাকে জানতে হবে। ওকে চলেন আমরা নেক্সট কোশ্চেনে মুভ করবো যে কোনটি পোলার অণু, যে ভাই কোনটা পোলার অণু হবে, আমাদের কি বলছে কোনটা পোলার অণু হবে, কি হবে পোলার অণু হবে। এখন কোনটা পোলার অণু হবে সেটা আমরা এখন দেখবো। সো একটু বলেন দেখি ভাইয়া, যদি দুইটা যৌগের মধ্যে আমাদের কি হবে যে তড়িৎ ঋণাত্মকতার পার্থক্য কি হয়ে থাকে, তড়িৎ ঋণাত্মকতার পার্থক্য, তড়িৎ ঋণাত্মকতা যে রয়েছে এই তড়িৎ ঋণাত্মকতার পার্থক্য যদি আমাদের 0.5 থেকে 1.7 এর মাঝে হয় তাহলে সেটাকে বলবো কি ভাইয়া পোলার অণু, কি বলবো পোলার অণু বলবো। আর যদি কি হয় থাকে যে এখান থেকে আমাদের কি হয় থাকে যে শূন্য হয় থাকে তাহলে আমরা এখান থেকে বলতে পারবো যে ভাই এটা অপোলার অণু, এরকম বা বিশুদ্ধ সমযোজী যদি আমরা বলতে পারবো। সো এখানের মধ্যে আমাদের জাস্ট কি করতে হবে, আমাদের তড়িৎ ঋণাত্মকতার পার্থক্যগুলো জাস্ট দেখাইতে হবে, তাহলে আমরা বুঝে যাবো যে আসলে আমাদের কোনটা হবে। যেমন আমরা জানি কার্বন রয়েছে, কার্বনের তড়িৎ ঋণাত্মকতার পার্থক্য হয় কি হতে পারে 2.5, অক্সিজেনের কি হয় থাকে ভাইয়া যে 3.5 হয়, কি হয় থাকে 3.5 হয়, নাইট্রোজেনের হয় থেকে 3। সো এইখানের মধ্যে ফ্লোরিনের হয় থেকে ভাই 4 আর নাইট্রোজেনের হয় থেকে আমাদের কত ভাই, নাইট্রোজেনের হয় থেকে 3 আর হাইড্রোজেনের হয় থেকে 2.1 অ্যান্ড দেন এখান থেকে আমরা যদি হচ্ছে এখান থেকে জাস্ট এখান থেকে সাবস্টিটিউট কার্বন হচ্ছে 2.5 আর এখান থেকে ক্লোরিন যে রয়েছে ক্লোরিনের ক্ষেত্রে আমরা লক্ষ্য করতে পারবো কত ভাইয়া 3। সো এখান থেকে আমরা যদি একটা বিষয় লক্ষ্য করি যে কোনটার ক্ষেত্রে আমাদের পোলার হবে। সো এখান থেকে যদি আমরা একটা বিষয় লক্ষ্য করি দেখেন যে 2.3 মাইনাস হচ্ছে কি করলাম 2.1, তাহলে এখান থেকে আমাদের কত আসতেছে যে 0. কত আসছে 0.9। সো 0.9 মানে কি এইটা হচ্ছে আমাদের কি ভাইয়া পোলার অণু হবে। আর কার্বনের ক্ষেত্রে এখান থেকে আমরা লক্ষ্য করি তাহলে 1 এর মধ্যে চলে আসে। সো এখান থেকে অ্যামোনিয়া যে রয়েছে অ্যামোনিয়াকে আমরা বলতে পারবো কি ভাইয়া অ্যামোনিয়া হচ্ছে আমাদের কি ভাইয়া এখান থেকে এইখানে আমাদের 2.8 এর সাথে কি হবে বেশি হবে, দ্যাটস ওয়াই এটা আমাদের হবে না, দ্যাটস ওয়াই আমরা বলতে পারবো যে এখান থেকে কি আসবে আমাদের
যে ভাইয়া এই যে অ্যামোনিয়া যে রয়েছে অ্যামোনিয়াটা হবে আমাদের কাঙ্ক্ষিত আনসার। এটা হবে পোলার অণু। আর তড়িৎ ঋণাত্মকতার পার্থক্য যে রয়েছে, তড়িৎ ঋণাত্মকতার পার্থক্য কী হবে? তড়িৎ ঋণাত্মকতার পার্থক্য এইটার ক্ষেত্রে এটার মাঝামাঝি হবে। এটার ক্ষেত্রে কী হবে? এর মাঝামাঝি হবে। এক্সাক্ট ভ্যালু 0.84 আমাদের আসবে। কী হবে? এক্সাক্ট ভ্যালু এটার জন্য 0.84 হবে। আর ডিফারেন্স যে রয়েছে তড়িৎ ঋণাত্মক পার্থক্য, তড়িৎ ঋণাত্মকতার পার্থক্য, দ্যাটস ওয়াই এটা হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত আনসার। বাট বাকিগুলোর ক্ষেত্রে দেখা যাবে এক্সটেন্ড হয়ে গেছে। সো এক্সটেন্ড যখন হয়ে যাবে 1 পয়েন্টে এক্সটেন্ড হয়ে যাবে তখন বেসিক্যালি আমরা পোলার অণু বলতে পারবো না। চলেন নেক্সট কোশ্চেনে মুভ করবো। যে যৌগে দুটি কাইরাল কার্বন আছে, এখন ভাই কাইরাল কার্বনটা কি জানি সেই বিষয়টা আমাকে আগে ফার্স্ট অফ অল জানতে হবে যে ভাই কাইরাল কার্বনটা কি। কাইরাল কার্বন হচ্ছে যে কারণে 4 হাতে 4টা ভিন্ন এক যদি মূলক থাকে তাকে বলা হয় কাইরাল কার্বন। অর্থাৎ কাইরাল কার্বনটাকে আমরা বেসিক্যালি কি করে থাকি ভাই? স্টার মার্ক দ্বারা হচ্ছে এইভাবে প্রকাশ করে থাকি। অর্থাৎ কাইরাল কার্বনটা কি জিনিস সেটা একটুখানি যদি আমরা এক্সপ্লেইন করে দেই তাহলে হচ্ছে কি 4 হাতে 4টা ভিন্ন এক যদি মূলক থাকতে হবে তাহলে সেটাকে বলবো আমরা কাইরাল কার্বন। এখন কথা হচ্ছে এখান থেকে যদি আমরা অপশনগুলোকে একটুখানি ভাই সিলেক্ট করি তাহলে আমরা বুঝতে পারবো যে আসলে কোনটার ক্ষেত্রে দুইটা কাইরাল কার্বন আছে আমাদের। 2 হাইড্রক্সি প্রোপানোয়িক অ্যাসিড, তাহলে প্রোপানোয়িক অ্যাসিড মানে কি? 3টা কার্বন আমাদের থাকবে COOH। 2 হাইড্রক্সি অর্থাৎ 2 নম্বর কার্বনের মধ্যে হাইড্রক্সিল থাকবে। 2 হাইড্রক্সি প্রোপানোয়িক অ্যাসিড অর্থাৎ এইখানের মধ্যে CH3, এইখানের মধ্যে একটা হাত গেছে, এইখানের মধ্যে হচ্ছে 2টা হাত গেল, 1 2 3টা হাত গেছে, এখানে হাইড্রোজেন অর্থাৎ 2 প্রোপানোয়িক অ্যাসিড। এখন এইখানের মধ্যে আমরা দেখতেছি ভাই এইখানের মধ্যে একটা একযোজীমূলক, এখানে একটা একযোজীমূলক, বাট এইখানের মধ্যে কি আছে ভাই? একটা হাইড্রোজেন আছে, বাট এইখানের মধ্যে একটা হাইড্রোজেন আছে, কিন্তু কথা হচ্ছে এই যে এই হাইড্রোজেনটা তখন এখানে থাকতেছে না। দ্যাটস ওয়াই আমরা এখান থেকে কি করবো ভাইয়া? যে এইখানের মধ্যে একটা এস্টার মূলক পাইছি, অর্থাৎ এইটা হচ্ছে একযোজীমূলক, অর্থাৎ এটা হচ্ছে একটা কাইরাল কার্বন। 4 হাতে 4টা ভিন্ন একযোজীমূলক আছে, কিন্তু কথা হচ্ছে আমার লাগবে কয়টা ভাইয়া? 2টা। লাগবে কয়টা? 2টা। লাগবে কয়টা? যেটা লাগবে আমার হচ্ছে ভাইয়া 2টা। কয়টা লাগবে? 2টা লাগবে। এখন যদি 2টা লাগে তাহলে কি আমাদের এটা হইলো? তাহলে আমাদের একটা হইলো না। অর্থাৎ এখান থেকে কাইরাল কার্বন পাইছি আমরা কয়টা? প্রোপানোয়িক অ্যাসিডের ক্ষেত্রে একটা। দ্যাটস ওয়াই এই অপশনটা আমাদের হবে না। 2 মিথাইল প্রোপানন টুঅল, মিথাইল প্রোপান টুঅল, অর্থাৎ প্রোপান যেহেতু বলছে যার কারণে হচ্ছে কি 1 2 3 অর্থাৎ 3টে কার্বন নিলাম। 2 মিথাইল, 2 নম্বর কার্বনের মধ্যে কি আছে? মিথাইল। 2 মিথাইল প্রোপান টুঅল, টুঅল অর্থাৎ 2 নম্বর কার্বনে অ্যালকোহল আছে এবং এইখানের মধ্যে CH3 বললাম, এইখানের মধ্যে আছে CH3 বললাম। দ্যাটস ওয়াই এখান থেকে আমরা দেখতেছি এখানেও আমাদের কি আছে ভাই? একই ধরনের একই প্রকৃতির আছে। একই প্রকৃতির থাকলে আমাদের এখানেও আমরা কি করবো না? 2টা কার্বন পাবো না। এখন তারপর আমরা দেখবো কি ভাই? বিউটান 2 3 ডাইঅল, বিউটান 2 3 অর্থাৎ বিউটান মানে 4টা কার্বন, 1 2 3 4, কি বলছে? 2 3 ডাইঅল, 2 3 ডাইঅল। এখন 2 3 অর্থাৎ 2 নম্বর কার্বনের মধ্যে এবং 3 নম্বর কার্বনের মধ্যে ডাইঅল আছে, 2 3 ডাইঅল অর্থাৎ বিউটান 2 3 ডাইঅল। CH3 এখান থেকে বলবো CH, এখান থেকে বলবো কি ভাইয়া? যে 1 2 3 4 মানে 3 4 বলতে আমি একবারে হচ্ছে এখান থেকে বসাই দিই তাহলে হচ্ছে তোমাদের জন্য বিষয়টা ইজি হয়ে যাবে। অর্থাৎ এইখানের মধ্যে হাইড্রোজেন আছে, এইখানের মধ্যে আমরা দেখতেছি কি ভাইয়া? এইখানের মধ্যে হচ্ছে একটা হাইড্রোজেন থাকবে, এখানের মধ্যে CH3। অর্থাৎ এখান থেকে একটা বিষয় যদি লক্ষ্য করো তাহলে এখানে হচ্ছে মিথাইল মূলক একটা আছে, এখানে হাইড্রোজেন আছে, এখানে একটা হাইড্রোজেন আছে। সো এইখান থেকে 2 মিথাইল ডাইঅল অর OH এখানে হবে অ্যালকোহল মূলক। সো দ্যাটস ওয়াই এখান থেকে আমরা লক্ষ্য করতেছি যে এখানে একটা কাইরাল কার্বন আছে, এখানে একটা কাইরাল কার্বন আছে। সো দুই দিক থেকে আমরা হচ্ছে 2টা কাইরাল কার্বন আছে। অর্থাৎ এক কি আছে ভাইয়া? যে এইখানের মধ্যে একটা কাইরাল কার্বন অর্থাৎ 4 হাতে 4টা ভিন্ন একযোজীমূলক আছে, 4 হাতে 4টা ভিন্ন একযোজীমূলক আছে। দ্যাটস ওয়াই এখানের মধ্যে আমরা এইটাই বলতে পারতেছি আমাদের কাঙ্ক্ষিত আনসার হবে যে ভাইয়া বিউটান 2 3 ডাইঅল, বিউটান 2 3 ডাইঅল। কিন্তু বিউটান 2 এর ক্ষেত্রে কেন হলো না? বিউটান 2 এর ক্ষেত্রে কেন হলো না? এই যে ভাইয়া বিউটান 2 1 2 3 4 বিউটান 2 বিউটান 2 তাহলে CH3 এইখানের মধ্যে কি হচ্ছে? 2টা 3টা, এইখানের মধ্যে হাইড্রোজেন একটা, এইখানের মধ্যে আমরা পাবো হাইড্রোজেন এখানে একটা, এইখানের মধ্যে আবার পাবো হাইড্রোজেন একটা, এই যে 1 2 3 4 এইখানে CH3। সো দেখো এখানের মধ্যে সেম আছে, এইটাকে আমরা কাইরাল কার্বন বলতে পারবো না, জাস্ট একটা মাত্র আমরা কাইরাল কার্বন পাচ্ছি। দ্যাটস ওয়াই আমরা বলতেছি ভাই এখানে 2টা আমাদের লাগবে। দ্যাটস ওয়াই এইটা আমাদের কাঙ্ক্ষিত আনসার হইলো না। চলেন নেক্সট কোশ্চেনে মুভ করব। কোনটি শিখা পরীক্ষা বর্ণ দেখায় না? অর্থাৎ কোনটি শিখা পরীক্ষায় আমাদের কি করবে না ভাইয়া? বর্ণ দেখায় না। অর্থাৎ বিভিন্ন যৌগ কি হয়ে থাকে? বিভিন্নভাবে আমাদের শিখা পরীক্ষা বর্ণ দেখায়। অর্থাৎ যেমন সোডিয়াম কি হয়ে থাকে? সোনালী হলুদ, পটাশিয়াম কি হয়ে থাকে? বেগুনি বর্ণ, এবং ক্যালসিয়াম ইটের মতো লাল টকটকে লাল আমাদের দেখায়, স্ট্রানশিয়াম টকটকে লাল দেখায়। অর্থাৎ বিভিন্ন যৌগ বিভিন্ন ধরনের হচ্ছে কি করে থাকে? শিখা পরীক্ষা বর্ণ প্রদর্শন করে থাকে। কিন্তু কিছু কিছু মৌল আছে যে মৌলগুলো কি করে না? শিখা পরীক্ষায় বর্ণ দেখায় না। শিখা পরীক্ষা কি করে না? বর্ণ দেখায় না। এখন সেই শিখা পরীক্ষা বর্ণ দেখায় না এমন কোন মৌলটা হতে পারে আমাদের? সেই মৌলটা কোনটা কোনটা বলেন দেখি। সো পটাশিয়াম আমরা জানি যে পটাশিয়াম কি হয়ে থাকে? শিখা পরীক্ষা বর্ণ দেখায়, সেটা হচ্ছে পটাশিয়াম বেগুনি ইটের মতো লাল লাল দেখায়। কপার কি থেকে? নীলাভ দেখায় বা নীলাভ সবুজ। ম্যাগনেসিয়াম যে রয়েছে এটা শিখা পরীক্ষা কোনোভাবে কোনো বর্ণ প্রদর্শন করে না। এবং বেরিলিয়াম এবং ম্যাগনেসিয়াম যে রয়েছে বেরিলিয়াম 2+ এবং ম্যাগনেসিয়াম, বেরিলিয়াম 2+ এবং ম্যাগনেসিয়াম যে রয়েছে বেরিলিয়াম 2+, বেরিলিয়াম 2+
এবং ম্যাগনেসিয়াম যারা আছে এরা কি করে না শিখা পরীক্ষায় বর্ণ প্রদর্শন করে না। শিখা পরীক্ষা কি করে না এরা যে বর্ণ প্রদর্শন করে না। কারণ কি? কারণ হচ্ছে এরা যে কাজটা হয় থেকে উচ্চতর শক্তি স্তরে উন্নীত হয় না, যার কারণে শিখা পরীক্ষায় এরা বর্ণ প্রদর্শন করে না। চলেন নেক্সট কোশ্চেনে মুখ করবো। নেক্সট কোশ্চেনে বলছে ক্যালামেলের সংকেত কোনটি? ডিরেক্ট মুখস্থ একটা কোশ্চেন, যেটা হচ্ছে ক্যালামেল, যেটা হচ্ছে ক্যালামেলের ইলেকট্রন সমূহ তোমার যদি মাথায় থাকে তাহলে তুমি খুব সহজে এই কোশ্চেনটার আনসার করতে পারার কথা। সো ক্যালামেলের ইলেকট্রন সমূহ একটুখানি মাথায় রাখবেন যে ক্যালামেল ইলেকট্রোড যেটা আছে ইলেকট্রোড সমূহ, ইলেকট্রন সমূহ কি থেকে ক্যালামেলের, সেটা হচ্ছে Hg, এখান থেকে হচ্ছে মার্কারি ডাইক্লোরাইড Hg2Cl2, এটা হচ্ছে ক্যালামেল। পটাশিয়াম ক্লোরাইড এখান থেকে নট অক্সিডেশন যদি বের করো সেটা হচ্ছে 0.344 আসে। এই যে এটাকে বলা থাকে ক্যালামেল Hg2Cl2, এটাকে বলা থাকে ক্যালামেল। অর্থাৎ এখান থেকে মার্কারি যে রয়েছে মার্কারি, তারপরে Hg2Cl2, এটা হচ্ছে ক্যালামেল। এবং 0.1 মোল যদি আমরা কি হয়ে থাকি 0.1 মোল এখানে বেসিক্যালি হবে, সেটা যদি পটাশিয়াম ক্লোরাইড আমরা নিয়ে থাকি, পটাশিয়াম ক্লোরাইড অক্সিডেশন 2.0 পটাশিয়াম ক্লোরাইড যদি আমরা নিয়ে থাকি তাহলে এখান থেকে আমাদের 0.280 হবে। সো ক্যালামেলের সংকেত হচ্ছে Hg2Cl2, এটা হচ্ছে আমাদের ক্যালামেলের সংকেত, এটা হচ্ছে আমাদের ক্যালামেলের সংকেত। এটা মুখস্থ একটা কোশ্চেন। সো চলেন পরবর্তী কোশ্চেনে আমরা মুভ করব যে উল্লেখিত ইলেকট্রন বিন্যাস সম্পন্ন কোনটির ব্যাসার্ধ সবচেয়ে বেশি? যে ভাই ব্যাসার্ধ সবচেয়ে বেশি, আমরা জানি পর্দা সারণী যে রয়েছে, পর্দা সারণীর বাম দিক থেকে ডান দিকে গেলে কি হয় থেকে যে ভাই ইলেকট্রন সংখ্যা বৃদ্ধি পায় কিন্তু ব্যাসার্ধ আমাদের বৃদ্ধি পায় না। ব্যাসার্ধ কেন বৃদ্ধি পায় না? কারণ সর্ববৃহৎ শক্তি স্তরে ইলেকট্রন বৃদ্ধি পাচ্ছে কিন্তু আমাদের এখান থেকে নতুন নতুন শক্তি স্তর যুক্ত হয় না। কিন্তু আমরা যদি একই গ্রুপের উপর থেকে নিচের দিকে যাই তাহলে আমাদের কি হয় থাকে যে ভাই একই গ্রুপের যদি উপর থেকে নিচের দিকে আমরা যাই তাহলে আমাদের যে ঘটনাটা ঘটে থাকে সেটা কি, সেটা হচ্ছে যে আমাদের নতুন নতুন শক্তি স্তর যুক্ত হয়ে থাকে, যার কারণে তাদের কি হয় থাকে পারমাণবিক ব্যাসার্ধটা কি হয় থাকে বৃদ্ধি পেয়ে থাকে, অর্থাৎ আকার বৃদ্ধি হয় থাকে। অর্থাৎ আমরা যদি এখান থেকে এই মৌলটা লক্ষ্য করি তাহলে এই মৌলটা কি আসতেছে, এই মৌলটা যদি আমরা লক্ষ্য করি তাহলে বুঝতে পারবো যে আসলে এখান থেকে আমাদের আনসার কি হবে। অর্থাৎ মৌলগুলোকে আমরা আইডেন্টিফাই করতে পারলে খুব সহজেই এখান থেকে ক্র্যাক করা যাবে। অর্থাৎ 2 আর 3 অর্থাৎ হচ্ছে কি হাইড্রোজেন হিলিয়াম লিথিয়াম মৌল হয়। তারপর এখান থেকে হচ্ছে কি যে 4 হাইড্রোজেন হিলিয়াম লিথিয়াম বেরিলিয়াম। তারপরে এখান থেকে হচ্ছে কি বোরন, আর এখান থেকে হচ্ছে আমাদের কি হাইড্রোজেন হিলিয়াম লিথিয়াম বেরিলিয়াম বোরন। তারপরে এখান থেকে হচ্ছে আমাদের 3 3 6 অর্থাৎ কার্বন। অর্থাৎ এখান থেকে কি পাচ্ছি আমরা যে লিথিয়াম বেরিলিয়াম বোরন কার্বন। অর্থাৎ আমরা একই পর্যায়ের কি হচ্ছে যে বাম দিক থেকে ডান দিকে যাচ্ছে, তাহলে একই পর্যায়ে বাম দিক থেকে ডান দিকে গেলে আমাদের পারমাণবিক ব্যাসার্ধ কি হয়ে হ্রাস পায়, আর উপর থেকে নিচে দিকে গেলে কি হয়ে বৃদ্ধি পায়। সো দ্যাটস ওয়াই এখান থেকে ভাই আনসার আপনারাই করেন, আমি আর আনসার করতেছি না। কারণ কি? কারণ এটা আমি হচ্ছে আপনাদেরকে ওই কনসেপ্ট বা কোর কনসেপ্ট আপনাদেরকে বলে দিয়েছি। সো একটু বলেন দেখি ভাই এটার আনসার কি হবে, এটার আনসার কি হবে সবাই বলেন দেখি। সো এখান থেকে আমরা দেখতেছি লিথিয়াম যে রয়েছে, লিথিয়াম কি থেকে পর্দা সারণীর বাম দিকে অবস্থান করতেছে লিথিয়াম। দ্যাটস ওয়াই হচ্ছে কি লিথিয়াম আমাদের কাঙ্ক্ষিত আনসার, লিথিয়াম আমাদের কি হবে কাঙ্ক্ষিত আনসার। সো একটু ভাইকে সবাই বলো তো ভাই সবাই এই বিষয়টুকু বুঝতে পারছেন কিনা? এই তো রমজান আলী সুন্দর মতো আনসার দিয়ে দিয়েছে যে ভাই এটার আনসার আমাদের এই নাম্বার হবে। ওকে চলেন নেক্সট, যে কোন যৌগটির স্ফুটনাঙ্ক সবচেয়ে বেশি? যে ভাই কোন যৌগটির আমাদের কি হবে স্ফুটনাঙ্ক আমাদের সবচেয়ে বেশি? তোমরা একটা বিষয় মাথায় রাখবা যে ভাই আমরা জানি সমযোজী যৌগ যে রয়েছে, সমযোজী যৌগগুলোর কি হয় থেকে আমাদের ভাইয়া গলনাঙ্ক স্ফুটনাঙ্ক যত কিছু আছে দ্রাব্যতা সবকিছু কি থেকে কম হয় থাকে। বাট আয়নিক যৌগ যে রয়েছে এই আয়নিক যৌগের কি হয়ে থাকে সবকিছুই বেশি হয় থাকে, আয়নিক যৌগের কি হয়ে থাকে সবকিছুই বেশি হয় থাকে। অর্থাৎ এটার গলনাঙ্ক স্ফুটনাঙ্ক এটার দ্রাব্যতা সব কিছু যা আছে সব কিছু ওভারঅল কি হয় থাকে আমাদের ভাইয়া এটার বেশি হয় থাকে। ঠিক এইখানের মধ্যে কোন যৌগটার স্ফুটনাঙ্ক আমাদের বেশি সেই বিষয়টা আমাদের কাছ থেকে জানতে হচ্ছে। এখন এইখানের মধ্যে আরেকটা বিষয় আছে বা কোর কনসেপ্ট আছে, সেটা হচ্ছে ভাই হাইড্রোজেন বন্ধন যার মধ্যে দেখতে পারবা সেটার ক্ষেত্রে কি থাকে ভাইয়া হাইড্রোজেন বন্ধন যেটাতে থাকবে, হাইড্রোজেন বন্ড যার মধ্যে থাকবে সেটাতে আবার কি হবে ভাইয়া হাইড্রোজেন বন্ড যার মধ্যে থাকবে তার গলনাঙ্ক স্ফুটনাঙ্ক বেশি। এখন হাইড্রোজেন বন্ডটা কি আছে ভাইয়া যে ফর্ম থাকতে হবে, অর্থাৎ ফ্লোরিন অক্সিজেন নাইট্রোজেন এদের সাথে সরাসরি হাইড্রোজেন যদি আমাদের যুক্ত থাকে তখন সেখানে আমাদের কি দেখা যায় যে হাইড্রোজেন বন্ধন লক্ষ্য করা যায়। এখন এইখানে আমাদের কি আমরা বেনজিন অর্থাৎ C2H6 এটা হচ্ছে আমরা কি দেখতেছি একটা অ্যালকেন, অর্থাৎ অ্যালকেনের গলনাঙ্ক স্ফুটনাঙ্কের মান কি হবে কম হবে। দ্যাটস এটা হবে না। ইথানল এই যে অক্সিজেন রয়েছে অক্সিজেনের সাথে সরাসরি যুক্ত আছে ইথানল। এখন অক্সিজেনের সাথে সরাসরি কি আছে যে ভাইয়া অক্সিজেনের সাথে সরাসরি আমাদের হাইড্রোজেন যুক্ত থাকবে। এখন এই অক্সিজেনের সাথে কি সরাসরি হাইড্রোজেন যুক্ত আছে না কার্বন যুক্ত আছে, দ্যাটস ওয়াই এটা হবে না। এখন এইখানে মিথানল এবং ইথানল আছে, কি আছে মিথানল এবং ইথানল আছে। এখন এইখানের মধ্যে মিথানল এবং ইথানলের মধ্যে আমাদের কোনটা হবে কাঙ্ক্ষিত আনসার সেটা হচ্ছে মেইন বিষয়। সো একটু ভাইকে সবাই বলেন দেখি যে ভাইয়া মিথানল এবং ইথানলের মধ্যে আমাদের কোনটার কি হবে স্ফুটনাঙ্ক বেশি হবে? আমরা জানি মিথানল যে রয়েছে মিথানলের কি হয় থেকে যে এর গলনাঙ্ক কত হয় থেকে মিথানলের হয় থেকে 65 ডিগ্রি। মিথানল যে রয়েছে মিথানলের হয় থেকে 65 ডিগ্রি সেলসিয়াস, কিন্তু ইথানলের কি থেকে যত কার্বন সংখ্যা বাড়তেছে তত হচ্ছে এই গলনাঙ্কের মান কি হবে বৃদ্ধি পাবে, অর্থাৎ 78.3 হয়। দ্যাটস ওয়াই আমাদের কি হবে যে কোনটা স্ফুটনাঙ্কের মান বেশি হবে সেটা হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত আনসার এইটা। ওকে সো একটু ভাইয়ারা সবাই বলেন যে ভাইয়ারা সবাই বুঝতে পারছেন কিনা?
কারো কোথাও কোনো জায়গায় কোনো ডাউট আছে কিনা? একটু সবাই ভাইকে বলেন যে ভাইয়া সবাই এই প্রশ্নটুকু বুঝতে পারছেন কিনা, কারো কোথাও কোনো জায়গায় কোনো ডাউট আছে কিনা? একটু দ্রুত ভাইকে জানাও সবাই এই প্রশ্নটুকু বুঝতে পারছো কিনা। ওকে, চলেন নেক্সট কোশ্চেনে মুভ করি আমরা। কোনটি সবচেয়ে দুর্বল অ্যাসিড? যে ভাইয়া কোনটা সবচেয়ে বেশি পরিমাণে কি হবে দুর্বল অ্যাসিড হবে, সেই বিষয়টা তোমার কাছ থেকে জানতে চাচ্ছে। অর্থাৎ এইখানের মধ্যে একটা যদি প্রশ্ন তুমি লক্ষ্য করো, দেখতে পাচ্ছ সবগুলো আছে জৈব অ্যাসিড। কি হয় থেকে জৈব অ্যাসিড, সবগুলো আছে জৈব অ্যাসিড। এখন জৈব অ্যাসিড যে রয়েছে, জৈব অ্যাসিডের মধ্যে যেখানে দেখবা ভাইয়া কি হয় থেকে ক্লোরিন দ্বারা প্রতিস্থাপিত বেশি পরিমাণে হয়ে গেছে, সেইটাই কি হবে সবচেয়ে বেশি পরিমাণে কি হবে শক্তিশালী কি হবে, সেটাই সব থেকে বেশি পরিমাণে কি হবে শক্তিশালী অ্যাসিড হিসাবে গৃহীত হবে। সো এইখানের মধ্যে যদি আমরা যদি লক্ষ্য করি তাহলে দেখবো আমরা যে ভাই ক্লোরিন 2 আছে, অর্থাৎ দুইটা আছে, ক্লোরিন 2টা আছে, যার কারণে এইটা হচ্ছে কি সবচেয়ে বেশি শক্তিশালী, বেশি কি হবে শক্তিশালী। কিন্তু তোমার চাইছে কি ভাইয়া সবচেয়ে দুর্বল, তারপরে আমার তার মানে হচ্ছে তারপরে এইটা। এখন এইখানের মধ্যে দেখো আর একটা বিষয় এখান থেকে তোমাকে লক্ষ্য করতে হবে যে ভাইয়া এইখানের মধ্যে যেটার ক্ষেত্রে কার্বন সংখ্যা কি হবে বেশি হবে, সেইটাতে আমরা কি লক্ষ্য করতে পারবো, এখানের মধ্যে একটু টাইপিং মিস্টেক করেছে কি, আচ্ছা দেখো জৈব অ্যাসিডের মধ্যে আমরা হচ্ছে এই দুটো প্রশ্ন দিয়ে এখান থেকে হচ্ছে আমরা ডিক্লারিফাই করতে পারলাম। কিন্তু এখানের মধ্যে জৈব অ্যাসিডের মধ্যে যদি কার্বন সংখ্যা আমাদের বৃদ্ধি পেতে থাকে তাহলে তার কি হয় থেকে অ্যাসিডিক ধর্ম হ্রাস পায়। কি হয় থেকে অ্যাসিডিক ধর্ম আমাদের কি হয় থেকে কার্বন সংখ্যা যদি বৃদ্ধি পেতে থাকে তাহলে আমরা এখান থেকে বলতে পারি কি ভাইয়া তার অ্যাসিডিক ধর্ম আমাদের কি হয় থেকে যে হ্রাস পায়। অর্থাৎ এইখানের মধ্যে দেখতেছি এইটার মধ্যে জৈব অ্যাসিডের মধ্যে এটার মধ্যে কার্বন সংখ্যা একটা, কিন্তু এটার মধ্যে দুইটা, যেহেতু তার কার্বন সংখ্যা বৃদ্ধি পেয়েছে যার কারণে তার কি হবে অ্যাসিডিক ধর্ম আরো কি হবে যে আমাদের কি হবে ভাইয়া এইটার অ্যাসিডিক ধর্ম আমাদের আরো কি হবে কমে যাবে। দ্যাটস ওয়াই এইটা হচ্ছে সবচেয়ে দুর্বল, কি হবে সবচেয়ে দুর্বল। কিন্তু এই দুটোর মধ্যে আমরা বলবো যে এইটা আর এইটা মধ্যে আমরা বলবো এই সি ডাবল ও এইটা গ্রেটার দ্যান CH3 সি ডাবল ও এটা হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত আনসার। সো সবাই একটু ভাইকে বলো তো যে ভাইয়া তোমরা সবাই এই প্রশ্নটুকু বুঝতে পারছো কিনা। দেখো ভাইয়া এখানে লেখা আছে বুঝতে পারছো, স্লাইডের মধ্যে লেখা আছে। ওকে চলেন আমরা হচ্ছে নেক্সট কোশ্চেনের মধ্যে এখন মুভ করবো। নেক্সট কোশ্চেন মুভ করবো যে ভাইয়া কপার সালফেট এবং পটাশিয়াম আয়োডাইডের সাথে বিক্রিয়া করে কিউপ্রাস আয়োডাইড এবং আয়োডিন এবং পটাশিয়াম সালফেট আমাদের উৎপন্ন করছে। এই বিক্রিয়ায় বিজারক কোনটা? আমি একটা শর্টকাট ট্যাকটিক্স তোমাদেরকে দেখাই দিব। তোমার আর ভাই জারক বিজারক এইগুলোকে আইডেন্টিফাই করা আর তোমার জীবনের জন্য কি হবে না কঠিন বা কষ্টদায়ক বা প্যারাদায়ক কিছু হবে না। সো একটুখানি লক্ষ্য করেন যে ভাইয়া এখান থেকে কি আমরা মাথায় নেব, সেটা হচ্ছে ভাই তোমরা জানো সবাই জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় যে আছে এই জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় দিয়ে আমি মাথায় রাখবো। কেমনে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় দিয়ে কেমনে মাথায় রাখবো, এই যে ভাই জাবি কি বলবো জাবি, যেটা হচ্ছে জাবি মানে হচ্ছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, এই যে জাবি দিয়ে মাথায় রাখবেন। আরেকটা কি ভাববেন ভাইয়া ছন্দ, সেটা হচ্ছে বিজা, কি করবেন বিজা, আরেকটা হচ্ছে কি ভাইয়া বিজা অর্থাৎ বিজা আর হচ্ছে কি জাবি। তাহলে এইখানের মধ্যে হচ্ছে কি ভাইয়া জারক সমূহ, কি করবেন জারক সমূহ, জ থেকে জারক সমূহ কি করবে বিজারণ বিক্রিয়া, কি হবে বিজারণ বিক্রিয়া। বিজারণ মানে কি ইলেকট্রন ছেড়ে দেয় না, ইলেকট্রন ছেড়ে দেয় না, কি করে ইলেকট্রন গ্রহণ। বিজারণ মানে কি ইলেকট্রন গ্রহণ, বিজারণ মানে গ্রহণ। আর এইখানের মধ্যে হচ্ছে জারক কি থেকে অপরকে জারিত করে, অপরকে কি করে থেকে অপরকে জারিত করে নিজে বিজারিত হয়, এন্ড দেন ঠিক সিমিলার ওয়েতে হচ্ছে বিজারক সমূহ, কি বলবো বি থেকে বিজারক সমূহ জারণ বিক্রিয়ায় কি করে থেকে জারণ বিক্রিয়া মানে যারা ইলেকট্রন কি হয় থেকে জারণ বিক্রিয়া যারা ইলেকট্রন ত্যাগ করে অপরকে বিজারিত করে, অপরকে কি করে থেকে বিজারিত করে এবং নিজে কি হয় থেকে নিজে জারিত হয়। সো এইখান থেকে আমরা হচ্ছে বেসিক্যালি বুঝে যাবো যে ভাই এইখানের মধ্যে আমাদের কি হবে। এবং একটা বিষয় সবসময় মাথায় রাখবা ভাইয়া, জারক বিজারক যাই ঘটুক ভাই সর্ব বাম পাশে ঘটবে, কি করবে অর্থাৎ তোমার তীর চিহ্নের যেদিকে থাকবে ঠিক তার বিপরীত দিকে এইদিকে উৎপাদকের সবকিছু ঘটে, বিক্রিয়কের সবকিছু ঘটে, উৎপাদকের কোনো কিছু ঘটবে না, বুঝতে পারছেন। সো এখান থেকে আমরা কি করবো ভাই দেখেন এইখানের মধ্যে কিউ প্লাস 2 অর্থাৎ কপার 2+, এইখানের মধ্যে কপার কি আছে 2+ আছে, এখানে 2- হয়ে গেছে। সো এখানে সালফেট 2- ছিল, সো সালফেট আবার এখানে 2- হয়েছে, কপার 2+ আছে। হ্যাঁ সো এখানে কপার কি ছিল প্লাস ছিল, বাট এখানে আয়োডিন কি ছিল মাইনাস ছিল, বাট এখানে আয়োডিন 0 হয়ে গেছে, অর্থাৎ -1 থেকে 0 হয়েছে। তার মানে কি করছে সে -1 থেকে 0 মানে কি করছে সে গ্রহণ করছে, কি করছে
তার মানে সে গ্রহণ করছে না, গ্রহণ করেনি, ত্যাগ করে দিয়েছে, ত্যাগ করেছে। অর্থাৎ যেটা ছিল সেটা থেকে বাদ দিয়ে কি হয়েছে যে ভাই জিরোতে পরিণত হয়েছে, অর্থাৎ মাইনাস থেকে জিরোতে আসছে, মাইনাস থেকে জিরোতে, অর্থাৎ মাইনাস মানে কি সে গ্রহণ করেছে, সেটা ত্যাগ করে দিয়ে জিরোতে আসছে, তার মানে সে কি করছে ইলেকট্রন সে কি করেছে ত্যাগ করেছে, কি করেছে ত্যাগ করেছে। ত্যাগ করা মানে কি ভাইয়া জারণ ঘটা, ত্যাগ করা মানে আয়োডিনের কি ঘটছে আয়োডিনের জারণ ঘটছে, আয়োডিনের জারণ ঘটছে, কার জারণ ঘটছে মাইনাস আয়োডিন মাইনাস যে রয়েছে এর জারণ ঘটছে। এর জারণ ঘটা মানে কি একে কি বলবো আমরা ভাইয়া একে বলবো বিজারক। এই যে বলছো বিজারক কোনটি, অর্থাৎ বিজারক সমূহ, অর্থাৎ বিজারক মানে কি এই যে আয়োডিন মাইনাস হবে, আয়োডিন গ্যাসে কিন্তু না, দ্যাটস ওয়াই এটা আমাদের কি হবে আকাঙ্ক্ষিত আনসার। বুঝতে পারছেন, বুঝতে পারছেন আমার কথা, বুঝতে পারছেন কি একটু ভাইকে বলেন দেখি যে ভাই দেখো জাস্ট দুইটা ছন্দ দিয়ে খুব সহজেই তুমি কি করতে পারবা এখান থেকে কোশ্চেন ক্র্যাক করতে পারবা। ওকে, সো একটু ভাইকে জানান তো সবাই এই প্রশ্নটুকু বুঝতে পারলেন কিনা, কারো কোথাও কোনো জায়গায় কোনো ডাউট আছে কিনা? ওকে, আশা করছি সবাই সুন্দর মতো সবকিছু পোষণ ক্লিয়ারলি বুঝতে পারছেন। তো চলেন আমরা নেক্সট কোশ্চেনে মুভ করবো। নেক্সট কোশ্চেন কি বলছে, জ্যামিতিক সমানুতা প্রদর্শন করতে পারে কোনটি? কি বলছে জ্যামিতিক সমানুতা প্রদর্শন করতে পারে কোনটি? ভাই জ্যামিতিক সমানুতা কি, ওই যে সমানুতা যে আছে তোমরা জানো যে সমানুতা আমাদের আছে, এই সমানুতাটা বেসিক্যালি কি হয় থেকে জ্যামিতিক সমানুতা এখানে একটা পার্ট আছে এবং স্টেরিক সমানুতা বা আলোক সক্রিয় সমানুতা যে রয়েছে এইগুলো পার্ট আছে। এখন এইখানের মধ্যে জ্যামিতিক সমানুতা কি, জ্যামিতিক সমানুতা হওয়ার শর্ত কি বা কন্ডিশনটা কি, সেটা হচ্ছে মুক্ত কার্বন কার্বন কি হবে না মুক্ত ঘূর্ণন সম্ভব হবে না, কার্বন কার্বন মুক্ত ঘূর্ণন সম্ভব হবে না কখন, যদি কার্বন কার্বনের মধ্যে দ্বিবন্ধন থাকে, অর্থাৎ এইভাবে যদি অ্যাটাচ থাকে একটা আরেকটার সাথে যদি এইভাবে অ্যাটাচ থাকে তখন সেখানে মুক্ত ঘূর্ণন আমাদের এইখানে ঘুরতে পারে না, দ্যাটস ওয়াই সেটাকে বলবো কি ভাইয়া কার্বন কার্বন মুক্ত ঘূর্ণন এখানে সম্ভব হবে না, অর্থাৎ কার্বন কার্বনের মধ্যে কি থাকতে হবে দ্বিবন্ধন থাকতে হবে, এবং চার হতে চারটা ভিন্ন যদি অথবা এক পাশে একই রকমের আমাদের কার্বন থাকতে পারবে না। যেমন আমি এইখানের মধ্যে একটুখানি লক্ষ্য করাই তাহলে দেখো এইখানের মধ্যে কি আছে কার্বন, এইখানের মধ্যে হাইড্রোজেন আছে, এখানে আমাদের হাইড্রোজেন আছে, দ্বিবন্ধন আছে, দ্বিবন্ধন মাস্টলি থাকতে হবে, তারপরে CH এখানের মধ্যে হাইড্রোজেন আছে, ক্লোরিন আছে, এইখানের মধ্যে দেখতেছি একই পাশে একই জিনিস আছে, একই পাশে একই জিনিস থাকলে আমাদের এখানে জ্যামিতিক সমানুতা হবে না। এইটা যদি আমরা লক্ষ্য করি তাহলে CH3 এখান থেকে একটা বিষয় লক্ষ্য করতেছি, আর এখানের মধ্যে কি আছে আমাদের ভাইয়া যে কার্বন আছে, এখানের মধ্যে হাইড্রোজেন আছে, এইখানের মধ্যে দ্বিবন্ধন আছে, এইখানের মধ্যে হাইড্রোজেন আছে, এইখানের মধ্যে কি আছে ক্লোরিন আছে। হ্যাঁ এই যে দেখো আমাদের চারটা হাতে ভিন্ন ভিন্ন জিনিস আছে, আর একই পাশে একই রকম জিনিসপত্র নাই, দ্যাটস ওয়াই আমাদের কি হবে ভাইয়া এইটাই হবে আমাদের কাঙ্ক্ষিত আনসার। এখন ভাই বলতে পারো ভাই কেন পরেরটা হলো না, এই যে পরেরটা তুমি একটুখানি দেখো তাহলে এখানে কার্বন কার্বন কি আছে দ্বিবন্ধন আছে, এইখানের মধ্যে কি আছে যে ভাইয়া ক্লোরিন আছে এখানে একটা, আবার এখানে আছে একটা ক্লোরিন, আর একই পাশে সেম সেম জিনিস, তার মানে এখানে আবার কি আছে হাইড্রোজেন আছে, এখানে একই পাশে একটা সেম সেম জিনিস, সো একই পাশে সেম সেম জিনিস থাকলে আমাদের এখানে হবে না। ঠিক সিমিলার ওয়েতে এখানের মধ্যে যদি দেখো এটাকে এক্সপ্যান্ড করে দেখো তাহলে এখান থেকে আমাদের কি হবে CH2 এখানে একটা আছে, আর এখানের মধ্যে কি আছে CH3 আছে, এবং এইখানের মধ্যে কি আছে অর্থাৎ CH2 এইখানের মধ্যে আমরা লক্ষ্য করতে পারবো যে বিষয়টা সেটা হচ্ছে CH2 এইখানের মধ্যে কি হবে CH3 আছে, এখানের মধ্যে কি আছে যে হাইড্রোজেন আছিল, এন্ড দেন এখানের মধ্যে কার্বন দ্বিবন্ধন, এখানের মধ্যে হাইড্রোজেন আছে, আবার এখানে হাইড্রোজেন আছে, সো একই পেয়ে সেম কিনা, কারো কোথাও কোনো জায়গায় কোনো ডাউট আছে কিনা? সো দ্যাট ইজ দ্য ফ্যাক্ট, আমরা বলবো জ্যামিতিক সমানুতা আমাদের কোনটা হবে ভাইয়া, জ্যামিতিক সমানুতা আমাদের হচ্ছে কি এই যে আমাদের বি নাম্বারটা আমাদের কি করতেছে আনসার দিচ্ছে। ওকে, চলেন আমরা আজকের ক্লাসের সর্বশেষ কোশ্চেনের মধ্যে মুভ করব। সর্বশেষ কোশ্চেন এই যে ভাই দেখো আমাদের সর্বশেষ কোশ্চেনটা হেন্ডারসন-হেসেলবার্গের সমীকরণ যে রয়েছে এইটা থেকে আমাদের চলে আসছে যে ভাইয়া এটা কি বলছে যে সম আয়তনের, অর্থাৎ দুটোর ক্ষেত্রে আয়তন কি হবে সমান হবে, দুটোর ক্ষেত্রে আয়তন কি হবে সমান হবে, অর্থাৎ সম আয়তন যে রয়েছে এই সম আয়তনের কি বলছে 0.1 মোল অ্যাসিটিক অ্যাসিড রয়েছে, 0.1 মোল অ্যাসিটিক অ্যাসিড ও 0.1 মোল সোডিয়াম অ্যাসিটেট মেশালে দ্রবণটির পিএইচ কত হবে, যেখানে আমরা জানি হেন্ডারসন-হেসেলবার্গের সমীকরণ কি থেকে পিএইচ ইকুয়াল পিকেএ প্লাস লগ আমাদের কি হবে যে ভাইয়া লবণ বাই কি জানি আমরা অম্ল, লবণ বাই কি জানি অম্ল, দ্যাটস ওয়াই এখান থেকে আমরা কি করতে পারবো এখন এটার আনসার আপনারা সবাই একটু বলেন দেখি আমাকে যে ভাইয়া এটার আনসার আমরা কেমনে করতে পারবো, অর্থাৎ সোডিয়াম অ্যাসিডেট অর্থাৎ লবণ বাই অম্ল, অর্থাৎ CH3 এন মোল আমরা বলতে পারবো এন মোল CH3 COO আর কি এন মোল ইথানোইক অ্যাসিড CH3 COOS অর্থাৎ ইথেরিক অ্যাসিড বা ইথানোইক অ্যাসিড, সো এইটা আমরা জানি। সো পিকে এর মান কত আছে ভাইয়া যে পিকে ইকুয়াল আমরা বলতে পারি মাইনাস লগ, অর্থাৎ এখানে কি হবে যে মাইনাস লগ যে রয়েছে এইখানের মধ্যে মাইনাস লগ কি পিকে এই যে 1 ইনটু কি করব 10 ইনভার্স 5 প্লাস এই যে লগ এইটার ক্ষেত্রেও আছে 1 মোল দেওয়া, এটার 0.1 মোল, এটার ক্ষেত্রেও আছে 0.1 মোল, তাহলে লগ 1 এর ভ্যালু কত, এটা কাটা যাবে লগ 1 এর ভ্যালু কত, লগ 1 এর ভ্যালু কত, লগ 1 এর ভ্যালু হচ্ছে 0, লগ 1 এর ভ্যালু যদি 0 হয় তাহলে এখান থেকে আমরা কি করব মাইনাস মাইনাসে কি হবে প্লাস 5, এইখানের মধ্যে বলছিলাম মাইনাস লগ কি হয় থেকে 1, তাহলে 1 যদি হয় থেকে 5 মাইনাস হচ্ছে কি ভাই 0, লগ 1 এর ভ্যালু হচ্ছে 0, দ্যাটস ওয়াই এখানে আনসার কত হবে 5 হবে। সো দ্যাট ইজ দ্য ফ্যাক্ট, এই কোশ্চেন আনসার আমাদের কত হচ্ছে 5। সো এই কোশ্চেনগুলো কিন্তু আপনাদের
চলে আসতে পারে। সো একটু দেখেন, আমরা দেখতে দেখতে কিন্তু আমরা সবগুলো কোশ্চেন সুন্দর মতো সব কিছু কী করে ফেললাম, শেষ করে ফেললাম। সো একটু ভাইকে বলেন তো আজকের ক্লাসটা সবার কাছে কেমন লেগেছে এবং সবাই ইলাবোরেটলি প্রত্যেকটা প্রশ্ন সুন্দর মতো বুঝতে পারছেন কিনা এবং কারো কোথাও কোনো জায়গায় কোনো ডাউট আছে কিনা, এবং সবার পড়াশোনার রিলেটেড কোনো বিষয়ে প্রবলেম থাকলে সেটা ভাইকে জানাতে পারো। সো একটু ভাইকে বলো তো যে ভাই তোমরা সবাই সব কিছু সুন্দর মতো বুঝতে পারছো কিনা এবং কারো কোথাও কোনো জায়গায় কোনো ডাউট আছে কিনা। একটু দ্রুত ভাইকে জানাবেন যে তোমরা সবাই সব কিছু প্রশ্ন সুন্দর মতো বুঝতে পারছো কিনা এবং কারো কোথাও কোনো জায়গায় কোনো ডাউট আছে কিনা। এবং সবার আজকের ক্লাসটা কেমন লেগেছে ভাইকে একটুখানি জানাও যে ওভারঅল তোমরা ঠিকভাবে সব কিছু বুঝতে পারছো কিনা। ভাই দেখো একটা বিষয় বলি তোমাদেরকে, সেটা হচ্ছে কি ভাই লাস্ট মোমেন্টে এসে মানে ছেড়ে দেওয়া যাবে না, কারণ ভাই তুমি অনেক পরিশ্রম করছো। সো তোমার এই পরিশ্রমগুলোকে ভাই তোমাকে সফলে পরিণত করতে হবে। ভাই মানুষ কখনো হচ্ছে ভাই ব্যর্থতার গল্প শুনে না, মানুষ সবসময় সফলতার গল্প শুনে। সো তুমিও সফল হও, তোমার এই যে এর আগে যে ব্যর্থতা ছিল সেই ব্যর্থতার গল্পগুলো মানুষ শুনবে, বাট তোমাকে ভাই আগে সফল হইতে হবে। দ্যাট ইজ দ্য ফ্যাক্ট। তোমাকে সফল হওয়ার জন্য ভাই কঠোর লেভেলের পরিশ্রম করতে হবে এবং লাস্ট মোমেন্টে তোমাকে জোরালো হবে এবং মরণ কামড় দিতে হবে, তাহলেই তুমি কিন্তু কী করতে পারবা যে ভাই তোমার এখান থেকে তুমি আউটপুট নিয়ে আসতে পারবা এবং মা বাবার স্বপ্নকে তুমি বাস্তবে রূপদান করতে পারবা। সো একটু ভাইকে বলো তো যে সবাই সব কিছু প্রশ্ন ঠিকঠাকভাবে বুঝতে পারছো কিনা এবং কারো কোথাও কোনো জায়গায় কোনো ডাউট আছে কিনা। ওকে, থ্যাংক ইউ ভাইয়া। ওকে ভাইয়া, অসংখ্য ধন্যবাদ। সবাই সবগুলো প্রশ্ন সুন্দর মতো বুঝতে পারছেন কিনা, আমি যা যা কনসেপ্ট দেখাইছি সো সবগুলো কনসেপ্ট সুন্দর মতো সবাই বুঝতে পারছেন কিনা, কারো কোথাও কোনো জায়গায় কোনো ডাউট থাকলে সেটা ভাইকে বলতে পারেন এবং সবার ক্লাসটা কেমন লেগেছে সেটাও ভাইকে জানাতে পারেন। এবং পড়াশোনা রিলেটেড কোনো সমস্যা থাকলে সেটা ভাইকে বলতে পারো, না থাকলে সেটাও ভাইকে জানান। ওকে, অল ক্লিয়ার। ওকে ভাইয়ারা, তাহলে সবাই ভালো থাকো, সুস্থ থাকো, সবার জন্য দোয়া ও শুভকামনা রইল। সে পর্যন্ত আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। সবার সাথে নেক্সট কোনো একটা ক্লাসে দেখা হবে। আল্লাহ হাফেজ।